আচ্ছা, যারা আসছে একটু বলো তো। ওকে, ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমাকে? হ্যাঁ, ঠিক আছে কিনা সব কিছু আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু বলে দাও। আমার কলমটা কই রেখেছি? ওকে আছে সব কিছু? হ্যাঁ, দেখো। হ্যাঁ, পেয়েছি কলমটা। হ্যাঁ, তো আজকে একটু আমি সবাইকে একটু হচ্ছে মেনশন দিলাম, কারণ হচ্ছে আজকে ওই আমি শুরুতে হচ্ছে যেহেতু আজকে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটার শেষ টপিকে আমরা ঢুকতেছি, হোপফুলি আজকে আমরা শেষ করেই দিব। না হলে আমাদের কালকে এক্সট্রা ক্লাস হতে পারে যদি লাগে, আমি চাচ্ছি আজকে শেষ করতে। যাই হোক, সো এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কোর্স প্ল্যানটা জানা দরকার তোমাদের, যে আমাদের তোমরা এই কোর্সে কি কি পাচ্ছ, আর হচ্ছে এই সাইকেলে বা নেক্সট পরবর্তী সাইকেলগুলোতে কি কি পাবা আর কি। তো আমাদের যে স্টেপ ওয়ান যেটা, ঠিক আছে, মেইন ক্লাস। আজকের তারিখ কত? আজকের তারিখ 13ই জুন, তাই না? আজকে মেইন ক্লাস শেষ 13ই জুন, বা বলতে পারি কালকেও আমাদের শিডিউল আছে, যদি আমার লাগে তাহলে আমি কালকে শিডিউলেও যাব, যদি কিছুটা অংশ যায়। 13 থেকে 14 জুন আমি বলতে পারি এটা শেষ। হ্যাঁ, মেইন ক্লাস শেষ। তো এখন থেকে 1-2 উইক পরে আর কি। সো তুমি ধরতে পারো 1 থেকে 2 উইকে, মানে 1.5 উইক আর কি। সো ধরতে পারো 20 থেকে নাগাদ আমাদের হচ্ছে একটা সিকিউ রিভিশন ক্লাস হবে। হ্যাঁ, সিকিউ রিভিশন। এই রিভিশন ক্লাস আমি কি করবো আমি বলি। এই রিভিশন ক্লাসে তোমাদের কাছে দেখবো স্লাইড দেওয়া আছে না, সুন্দর করে সবগুলা চ্যাপ্টার মানে ইয়ের ক্লাসের স্লাইড দেওয়া আছে। তোমরা সুন্দর মতো যে স্লাইডগুলো আছে সেগুলা থেকে আমরা রিভিশন দেবো কিভাবে জানো? ধরো আমি আমি বের করছি আর কি, ধরো আমি করে বলে দেই আর কি যে কিভাবে কি হবে, তোমরা একটা আইডিয়া পাবা। ধরো যে আমি তোমরা এটা তো স্লাইড তো দেখতেই পারো, তোমাদের ওয়েবসাইটে দেওয়া আছে সুন্দর করে। তোমাদের যাই, আমি ফোল্ডারটাতে যাই, হ্যাঁ এইটা। তো এখানে ধরো যে আমার যে কোনো একটা টপিক আমি বের করি, ঠিক আছে? সো এই যে আমি যখন রিভিশন ক্লাসটা নিব তখন কিন্তু এমন না যে আমি নতুন করে পড়াবো, কারণ অলরেডি আমরা পড়ছি, জাস্ট রিভিশন দিচ্ছি। কিন্তু আমরা রিভিশন ক্লাসটাতে কি থাকবে? রিভিশন ক্লাসটাতে থাকবে হচ্ছে সিকিউ। সো আমি যেটা করব সেটা হচ্ছে, ধরো আমার এই টপিকটাই যেখানে ভেক্টর লব্ধি ছিল, এই টপিকটা যখন আমি রিভিশন দিচ্ছি, আমি লব্ধির কেসগুলো দেখালাম। কেসগুলো দেখানোর পরে, হ্যাঁ, এই টপিক সম্বলিত যদি কোনো সিকিউ থাকে, যেটা হয়তো কোনো কলেজের ভালো সিকিউ হতে পারে, বোর্ডের সিকিউ, তাহলে সেটা আমরা ইন লাইভ সলভ করার চেষ্টা করব। আচ্ছা, যদি এমনও দেখা যায় যে এটা অলরেডি আমরা ক্লাসে সলভ করে ফেলছি, জাস্ট একটা ভিন্ন ভ্যালুর ম্যাথ, তাহলে সেটা আমরা কি করব, সেটা হচ্ছে তখনই আমরা রেখে দিব। ঠিক আছে, তখনই আমরা বলে দিব যে এটা হোমওয়ার্ক, বা এটার ভ্যালু এত আসবে, আমরা করে দেখবো, বা আমাদের বিভিন্ন প্রসেস আমরা করতে জানি, সেগুলো আমরা করে করে দেখে ফেলবো। তাহলে কি হবে? তাহলে আমরা নেক্সট হচ্ছে কয় তারিখ হচ্ছে এটা, এটা 20 থেকে 25 জুন নাগাদ আমরা এটা সলভ করে ফেলবো, ঠিক আছে? তারপরে এইটারও 3 থেকে 4 মাস সপ্তাহ, মানে এইটার থেকে 3 থেকে 4 উইক সব মিলে এটা থেকে, তাহলে 3 থেকে 4 উইক মানে তুমি ধরতে পারো প্রায় 1 মাস। তো প্রায় 1 মাস পরে ধরে নাও যে 10 থেকে 15 জুলাই নাগাদ আমরা একটা এমসিকিউ রিভিশন ক্লাস করব। এবং সেখানে আমরা কি করব, মেইন রিভিশনই দিব, কিন্তু কি আকারে? এমসিকিউ আকারে আমরা এমসিকিউ গুলা করে ফেলবো এর ফলে। ঠিক আছে, এই চ্যাপ্টারে যতগুলো বোর্ডের এমসিকিউ বলো বা অ্যাডমিশন টাইপের এমসিকিউ বলো, এমসিকিউগুলো আমরা করে ফেলবো এই ক্লাসের থ্রুতে। এবং তার পরবর্তীতে তারও হচ্ছে 1 থেকে 1.5 মাস, 1 থেকে 1.5 মাস বলতে এই যে এইটার 1 থেকে 1.5 মাস। সো তুমি ধরতে পারো যদি 1.5 মাসই ধরি, আজকে 13 তারিখ। সো ওইটা যখন 10 থেকে 15 জুলাইয়ের মধ্যে পাবা, তুমি বলতে পারো 20 থেকে 30 জুলাইয়ের মাঝখানে আমরা এরকম একটা ক্লাস পাবো। কোন ক্লাস? আমরা ক্লাস নিব হচ্ছে অ্যাডমিশন রিভিজিট। রিভিজিট কেন? কারণ আমরা রিভিশন করা শেষ, আমরা রিভিজিট দিচ্ছি কেন? কারণটা হচ্ছে আমরা দেখবো যে এখান থেকে অতিরিক্ত কোনো অ্যাডমিশনের প্রশ্ন থাকছে কিনা, বা অ্যাডমিশনে কোন কোন টাইপের প্রশ্ন আসে। এই ক্লাসটা হচ্ছে তোমাদের কনফিডেন্স বাড়াই দিবে আর কি, যদি আমরা পুরাটা করি। এই ক্লাসটা কনফিডেন্স বাড়াই দিবে এই অর্থে, কারণ তোমার কিছু আর বাকি থাকবে না। সো তুমি জাস্ট অ্যাডমিশনের সময় কি কি পরীক্ষার প্রশ্ন আসে এইটুকু যদি দেখে ফেলো, তাহলে অটোমেটিক্যালি তুমি বুঝতে পারবা যে আচ্ছা এই চ্যাপ্টার কমপ্লিট। সো এইটা করার পরে একটা চ্যাপ্টার কিন্তু কমপ্লিট, এবং আমাদের নেক্সট চ্যাপ্টার কিন্তু ততদিনে চলতে থাকবে। গতিবিদ্যা চলতে থাকবে, নিউটনের বলবিদ্যা চলতে থাকবে, এবং প্রতিটা অধ্যায়ে কিন্তু আমরা এরকম সাইকেল ভিত্তিকভাবেই যাব। ঠিক আছে, সো যেটাই ফ্রি সাইকেল হোক, ফ্রি সাইকেলও আমরা এরকমই পাবো, পেড সাইকেল হলো পেড সাইকেল আমরা এরকমই পাবো। এবং সাইকেল দেওয়ার, সাইকেল নামকরণের অর্থই কিন্তু এইটা। সাইকেল নামকরণ মানে শুধু শুধু নামকরণ না, যে পড়াচ্ছি নাম দিয়ে দিলাম সাইকেল, এরকম কিছু না। জিনিসটা হচ্ছে সম্পূর্ণ একটা চক্র পূরণ করে একটা চ্যাপ্টার ফুল কমপ্লিট করার সাইকেল। তো আমি কেন, অনেকে জিজ্ঞেস করতে পারো যে আচ্ছা আপনি সাথে সাথে কেন এই ক্লাস শুরু করলেন না? কারণটা হচ্ছে রিভিশন যখন তুমি দিবা, রিভিশনের আগে অবশ্যই তোমাকে সবকিছু একটা আইডিয়া নিতে হবে, সবকিছু পড়তে হবে। সো অনেকেই আছে একটু পরে যুক্ত হও বিভিন্ন কোর্সে, বা বিভিন্ন পরে পরে হচ্ছে ক্লাসগুলো করো।
সো সবাই যেন একটা টাইম পায়। আর রিভিশনের আরেকটা ব্যাপারও আছে, ব্যাপারটা হচ্ছে তুমি যদি একটা চ্যাপ্টারই বারবার বারবার পড়ো বোরিংনেস চলে আসবে, মানে বোর্ডডম, বোরিংনেস না বোর্ডডম চলে আসে। সো বোর্ডডমটা যাতে না আসে, ঠিক আছে। আমরা কিন্তু দেখো এই ক্লাস শেষে, হ্যাঁ আমরা কিন্তু গতিবিদ্যায় ঢুকে যাচ্ছি, সাইকেল 2-তে গতিবিদ্যা আমরা ঢুকে যাচ্ছি, কিন্তু মাঝখান দিয়ে আমরা একটা ক্লাস রাখবো রিভিশন আকারে ভেক্টরের, মাঝখান দিয়ে আমরা একটা ক্লাস রাখবো, একটা দিন ক্লাস রাখবো হচ্ছে ভেক্টরের এমসিকিউ রিভিশন, তারপরে মাঝখান দিয়ে আমরা একটা ক্লাস রাখবো রিভিজিট। তাহলে কি হবে, একটা চ্যাপ্টার ফুললি তোমার কাছে একটা ভালো আইডিয়া চলে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোর্স প্ল্যান, একাডেমিক সাইকেলের ফুল কোর্স প্ল্যান হচ্ছে এটা। এবং এটা করলে আরেকটা সুবিধা আছে, তুমি দেখবা তোমার সিনিয়র ব্যাচদের তুমি জিজ্ঞেস করবা, সিনিয়র ব্যাচদের কাহিনী কীরকম জানো, কাহিনীটা হচ্ছে এরকম, তারা 1 থেকে 1.5 বছর পরে, 1 থেকে 1.5 বছর পরে বিভিন্ন জায়গাগুলোতে একাডেমিক পড়ার পরে কি হয় জানো, তারা নতুন করে রিভিশন ক্লাসে ভর্তি হতে হয়, রিভিশন ব্যাচ। রিভিশন ব্যাচে কি করানো হয় জানো, রিভিশন ব্যাচে ওই এইচএসসির আগে সিকিউ আর এমসিকিউ করানো হয়। এমসিকিউ করানোও হয় না অনেক সময়, এমসিকিউ আলাদা থাকে, এমসিকিউর জন্য ফ্রিতে ওয়ানশট দেওয়া হয়, সিকিউ পে করে পড়ে স্টুডেন্টরা। তো এখানে দেখো তুমি অটোমেটিক এর মধ্যে পেয়ে যাচ্ছ। এবং তারপরে এইচএসসির আগে আগে দেখবা যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যারা দিবে তাদের অ্যাডমিশন ব্যাচ চালু হয়ে যাবে। এইচএসসির পরে তো চালু হয়, এইচএসসির আগেও চালু হয়ে যায়। সো সেখানে কি পড়ানো হয় জানো, সেখানে হচ্ছে এই টপিকগুলোই পড়ানো হয়, এই জিনিসটা পড়ানো হয়। সো বলতে গেলে তোমরা পুরো সাইকেল যদি আমরা কমপ্লিট করি ফুল প্যাকেজ হয়ে যাবে। এবং এর ফলে এমনও আমি বলতে পারবো যে আমার কাছেই আর পড়তে হবে না, মানে আমার কোনো ব্যাচে আর ভর্তি হওয়া লাগবে না। আমি পড়াচ্ছি তবুও আমি বলবো যে আমার ব্যাচেই ভর্তি হওয়া লাগবে না, যারা এটা পুরাটা কমপ্লিট করে ফেলবা। সব কিছু সাপোর্ট তোমাদের এই কোর্সেই থাকবে, বুঝছো? হ্যাঁ, সব কিছু সাপোর্ট তোমাদের এই কোর্সে থাকবে। একটা অধ্যায়ে 20টা ক্লাস হলে বই কমপ্লিট করা, আমি বলে দিই তোমাদের কোন কোন অধ্যায়ে কতগুলো ক্লাস হবে। ফার্স্ট পেপারের কথাই যদি বলি, চ্যাপ্টার 2-তে 21টা ক্লাস বা 22টা ক্লাস লাগছে, চ্যাপ্টার 3-তে 15টা ক্লাস লাগবে বা 12টা ক্লাস লাগবে, 12 থেকে 15 বললাম, 12 থেকে 15 বা তারও বেশি, বেশি করে ধরি, যাও বেশি করে ধরছি, 15 থেকে 20টা ক্লাস। চ্যাপ্টার 4 20 থেকে 25টা ক্লাস, চ্যাপ্টার 5 10টা ক্লাস, চ্যাপ্টার 6 হ্যাঁ 6 থেকে 8টা ক্লাস, চ্যাপ্টার 7 আমি কিন্তু ফুল সিলেবাসে যাচ্ছি, চ্যাপ্টার 7-এ তোমাদের লাগবে হচ্ছে 10টার মতো ক্লাস প্রায়, বা 8 থেকে 10 ধরো। চ্যাপ্টার 8 সেম টু সেম 8 থেকে 10, চ্যাপ্টার 9 8 থেকে 10, চ্যাপ্টার 10 8 থেকে 10। কতগুলা ক্লাস লাগে যোগ দাও, সর্বোচ্চ যোগটা দাও, 40, তারপরে কত 48, 58, 58 আর এদিকে হচ্ছে তুমি গড়ে করো, গড় হচ্ছে 60 করো, 128টা ক্লাস বা 120টা ক্লাস। হ্যাঁ, প্রতি সপ্তাহে কয়টা করে ক্লাস হয়, 4টা করে, প্রতি সপ্তাহে 4টা করে ক্লাস, তাহলে কতগুলো উইক, 30 উইকস। একটা বছরে কতগুলো উইক, 52 উইক। তাহলে আমাকে তুমি অ্যান্সার দাও, কত উইক তোমার লাগছে শেষ করতে? তুমি আমাকে জিজ্ঞেস করলা যে একটা চ্যাপ্টার যদি 20টা ক্লাস লাগে তাহলে কত দিন লাগবে, 30টা উইক মানে কত দিন গণনা করে দাও আমাকে, 7 to 8 উইকস। মাঝখানে ঈদের ছুটি থাকবে কিছু, ঠিক আছে, মাঝখানে ঈদের ছুটি থাকবে, 7 to 8 মান্থস, তো ধরে নাও 9 মান্থস, 9 মাস, ঠিক আছে। তোমাদের পড়াশোনা কয় বছর, 1.5 বছর মিনিমাম, একাডেমিক পড়াশোনা 1.5 বছর, কত মাস, 18 মাস। 9 মাসে ফার্স্ট পেপার, 9 মাসে সেকেন্ড পেপার। খুশি এবার? হইলো? হবে নাকি হবে না? এবার বলো, হিসাব বলো, হইলো নাকি হবে না? হ্যাঁ, সালমান সিদ্দিক, বুঝো নাকি, বুঝছো নাকি বুঝো নাই আমাকে বলবা, আমাকে বলতে হবে বুঝছো নাকি বুঝো নাই, ইয়েস অর নো। এটা গেল ফার্স্ট পেপার। সেকেন্ড পেপারে এরকম, তোকে সেকেন্ড পেপারের একটা ব্যাপার আছে, সেকেন্ড পেপারের এতগুলো ক্লাস লাগবে না, প্রথম দিকের গুলোতে এত ক্লাস না, সেকেন্ড পেপারে গড়ে এখানে 10টা করে লাগবে, সেকেন্ড পেপারের জন্য গড়ে 10টা করে, বুঝছো, গড় 10টা করে বসাবা। কিছু চ্যাপ্টারে 10, 11, 12, কিছু চ্যাপ্টারে 7, 8 করেও লাগবে, গড়ে 10টা করে বসালে 100টা ক্লাস। এর চেয়ে বরং কম, ফার্স্ট পেপারের চেয়ে কম, ফার্স্ট পেপারে বড় চ্যাপ্টার বেশি, সেকেন্ড পেপারে বড় চ্যাপ্টার তুলনামূলক কম, বুঝছো। সো তোমাদের টোটাল আমি যদি বলি 1.5 বছরের মধ্যে আরামসে হবে, হাসতে খেলতে হয়ে যাবে, কোনো টেনশন নাই। এত টেনশন কিসের?
তুমি পড়তেছো, তোমারও টেনশন, আমি পড়াচ্ছি, আমারও টেনশন, তাই না? সো এত টেনশন নিয়ে লাভ নেই, একা একা টেনশন ভাগাভাগি করে পড়তে হবে। অর্ধেক টেনশন আমার উপরে রাখো, আমার টেনশন আছে কখন কোন চ্যাপ্টার কীভাবে শেষ করতে হয়। হ্যাঁ, এভাবে পড়ো, তোমার আর কখনো এই যে এই ব্যাচগুলোতে ভর্তি হওয়া লাগবে না। আমি জানি আমি বলবো ভর্তি হওয়া লাগবে না, কিন্তু টাকা পয়সা খরচ করে ঠিকই ভর্তি হবো, আমি জানি। কিন্তু তুমি ভর্তি হয়ে দেখবা যে তুমি নতুন কিছু শেখানোর কিছু নাই, সব শিখে রাখছো। ঠিক আছে, বুঝছো? ভেরি গুড। চলো, ওকে, তাহলে কথা শেষ, কাজে লেগে পড়ি আজকের ক্লাস। চলো, বিজ্ঞাপন বিরতি শেষ। চলো, হ্যাঁ, সো আজকে আমরা যে টপিকটাতে ঢুকবো সেটার নাম হচ্ছে ক্যালকুলাস। ভেক্টর চ্যাপ্টারে আছি, দ্যাটস ওয়াই আমরা ভেক্টর ক্যালকুলাস পড়বো। ঠিক আছে, আমরা নর্মাল ক্যালকুলাস পড়বো না, আমরা ভেক্টর ক্যালকুলাস পড়বো। দেখো, ভেক্টর ক্যালকুলাস। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ক্যালকুলাস এই ওয়ার্ডটা কই থেকে আসে বা এই জিনিসটা কই থেকে আসে। ক্যালকুলাস তুমি যদি দেখো, এইটা ক্যালকুলাস, হ্যাঁ, এইটা ক্যালকুলেশনের সাথে যুক্ত। তার মানে আমরা কোনো কিছু একটা গণনা করব, এবং গণনা করার একটা শাখা, গণিতের গণনা করার একটা বড়সড় শাখা হচ্ছে ক্যালকুলাস। তাহলে কথা হচ্ছে যে কি গণনা করা যায় বা কি কি গণনা করবো আমরা? কি দুইটা কলমের সাথে দুইটা কলম যোগ দিব, চারটা কলম হবে, এরকম গণনা, নাকি হচ্ছে একটু ডিফারেন্ট? অ্যান্সার ইজ একটু ডিফারেন্ট গণনা করব। হ্যাঁ, সো এই ক্যালকুলাসের দুইটা শাখা আছে। আমি যদি গড় করে মানে ওভারঅল বলি, ওভারঅল দুইটা শাখা। এখন ওই দুইটা শাখার কাজ কি, খায় নাকি মাথায় দেয়, এটা হচ্ছে হালকা করে একটু বুঝতে হবে। হ্যাঁ, তো ধরো তোমার বাসার কাছে একটা গাছ আছে। গাছ বলতে তুমি এরকম ধরো, ধরো যে তুমি একটা ধরো যে থাকে না যে ছোটোখাটো যে ই টাইপের লম্বা লম্বা কঞ্চি টাইপের গাছগুলো আর কি। ঠিক আছে, ধরো যে এরকম একটা গাছ তুমি বাসার কাছে লাগিয়েছো। হ্যাঁ, ছোটোখাটো একটা গাছ, তোমার বাসার কাছে একটা গাছ আছে। হ্যাঁ, সো ধরো তুমি দেখলা যে এটা হচ্ছে আজকে কত তারিখ, 13ই জুন। 13 জুন তারিখে ধরো যে তার দৈর্ঘ্য হচ্ছে, সাপোজ বললা যে ছোট ছোট করে ধরি আর কি, ধরো যে খুবই কম, ছোট, একদম ছোট, ধরো যে 20 সেন্টিমিটার, একদম পিচ্চি গাছ। 13 জুনে এটা ধরো যে তুমি এরপরে ক্যালকুলেশন করতে চাও, দেখতে চাও কিরকম দৈর্ঘ্য হচ্ছে। ধরো যে তুমি এর পরবর্তীতে সাপোজ 13 জুন, তো তুমি ধরো 27 জুন, 14 দিন পরে তুমি দেখলে যে 27 জুনে দেখলে যে একটু বড় হয়েছে। এখন বড় কেমনে হয়েছে? বড় হয়েছে হচ্ছে যে দেখবা যে এই জিনিসটা একটু এরকম এরকম হয়েছে, এবং এটার দৈর্ঘ্য হয়ে গেছে হচ্ছে, আমি একটু এটা সরাই, হ্যাঁ, এটার দৈর্ঘ্য হয়ে গেছে হচ্ছে ধরো ধরলা আর কি যে এটা ইচ্ছা মতো ধরলাম, কত ধরবো, ধরো যে এটা 27 মিটার হয়েছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে কি এটার দৈর্ঘ্য বাড়ছে, তাই না? বা গাছটা একটু লম্বা হয়েছে। 13 জুনে এরকম, 27 জুনে এরকম। সো তোমার চিন্তা হলো আচ্ছা ওয়েট, এটাকে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আনা যায় কিনা। কিরকম ক্যালকুলেশন? তুমি চিন্তা করতে চাও যে ঠিক আছে, এটা তো 13 জুনে এরকম ছিল, আমি একটু প্রেডিকশন করতে চাই যে তাহলে সেটা 20 জুনে কেমন ছিল। ঠিক আছে, তুমি প্রেডিকশন করতে চাও যে 20 জুনে এই বেটা দেখতে কেমন ছিল। সো 20 জুনের প্রেডিকশনটা ধরো যে তুমি আইডিয়া করলে হচ্ছে এরকম হয়তো ছিল। 20th জুন, ঠিক আছে, আজকে থেকে 7 দিন পরে। তো আইডিয়াটা তুমি যখন করলা তখন তুমি এটা লেংথটা বের করতে চাচ্ছ। ঠিক আছে, এটা লেংথ কত। এখন ধরো যে তুমি হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, আমি তোমাকে অনেক ঝাড়ি ঠাড়ি দিয়ে বললাম, হেই 20 তারিখে 13 তারিখে একটা হচ্ছে 20 জুন 20 সেন্টিমিটার, আর 27 তারিখে একটা হয়ে যাবে 27 সেন্টিমিটার। তো তুমি 20 জুনেরটা বের করতে পারবা না? আমি মনে করি খুব ঝাড়ির উপর রাখছি তোমাকে। সো তুমি খুব ঝাড়ির উপর থাকার পরে তোমার ব্রেনটাকে একটু খুলবে যে না, ঝাড়ি যেহেতু মারতেছে ইট মিনস অবশ্যই জিনিসটা সোজা। সোজা কারণ উনি পারে, আর উনি পারে বলে উনি আমাকে ঝাড়ি মারছে। তো এটা মানুষের না পারার জিনিস না, এটা অবশ্যই পারার একটা জিনিস। তখন তুমি মাথায় প্রচন্ড চিন্তা করলে আচ্ছা ওয়েট, যে এটার দৈর্ঘ্য তাহলে কীভাবে বের করা যায়। তখন তুমি একটা ঠান্ডা মাথার একটা চিন্তা করলা, তুমি করলা আচ্ছা আমি যদি একটু দেখি যে আমার কাছে দুইটা ডেটা আছে, 13 জুন আর 27 জুন, তাই তো? আমি দেখবো 13 আর 27
কত, মানে ডিফারেন্স কত, 14 দিন না? আমি যদি দেখতে চাই আচ্ছা 14 দিনে কতটুকু, 14 দিনে কতটুকু বাড়ছে, তাহলে আমি হিসাব করব হচ্ছে 13 থেকে 27 জুনের মধ্যে 14 দিনে হাইট বাড়ে হচ্ছে কত, 27 - 20 বা 7 সেন্টিমিটার। তাহলে আমি কিন্তু একদিনে হাইট কতটুকু বাড়ে এটা বের করতে পারবো, 7 বাই কত 14 সেন্টিমিটার, তাই না? তাহলে আমি একদিনে বাড়তেছে হচ্ছে 0.5 সেন্টিমিটার করে। একদিনে কতটুকু বাড়তেছে, 0.5 সেন্টিমিটার করে না? তাহলে তুমি খেয়াল করে দেখো, তুমি 13 তারিখে থেকে 20 তারিখে যদি আবার যাও, তাহলে এখানে কত দিনের গ্যাপ, এখানে হচ্ছে 7 দিনের গ্যাপ। সুতরাং 7 দিনে বাড়বে কত, 7 × 0.5 বা 3.5 সেন্টিমিটার। সুতরাং 20 তারিখ জুন উচ্চতা হবে হচ্ছে 20 সেন্টিমিটার প্লাস 3.5 সেন্টিমিটার, 23.5 সেন্টিমিটার। এই যে তুমি মুখে মুখে যে হিসাবটা করলা, এত সোজা একটা হিসাব, এই হিসাবটাকেই তুমি আসলে তুমি যদি একটু ধরো যে একটু পশ ভাষায় লিখতে চাও, হালকা পশ করে, ঠিক আছে, পশ একটা ব্যাপার আছে না, পশ ভাষায় লিখতে চাও, তখন তুমি কি বের করছো জানো? তুমি যেটা বের করছো সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, যেটা এটা দিয়ে তো কাজ হয়েছে বেসিক্যালি। সো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে রেট অফ গ্রোথ। তুমি বের করছো হচ্ছে রেট অফ গ্রোথ। রেট অফ গ্রোথ মানে কি, মানে বোঝা উচিত দৈর্ঘ্য বৃদ্ধির হার। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির হার যেটা রেট অফ গ্রোথ, এটা তুমি কিভাবে পাইছো, তুমি কি করছো, তুমি আসলে টাইম, নিচে টাইমকে রাখছো 14 দিন, টাইম পড়ছে এখানে, আর উপরে কে পড়ছে, উপরে পড়ছে দৈর্ঘ্যের বৃদ্ধি, ডেল এল। দেখো এই পর্যন্ত যারা আসো মানে অনলাইনে এখন লাইভ করতেছো, তারা একটু আমাকে বলো এই পর্যন্ত জিনিসটা একটু ক্লিয়ার হয়েছে কিনা। যদি এটুকু ক্লিয়ার হয় তাহলে আমাদের বাকি অর্ধেক পড়া কিন্তু শেষ প্রায়। ভেক্টরে সরি ক্যালকুলাসের যে 2টা শাখা, তার মধ্যে একটা শাখা পড়া কিন্তু শেষ অলরেডি। ইয়েস অর নো বলতে হবে, বুঝছি কিনা এটা। দাঁড়াও আমি তোমাদের কমেন্ট একটু দেখি। দেখো আমরা কি করছি, আমরা বের করছি একদিনে কি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তো এইটাকে ক্যালকুলাসের ভাষায় লেখা হচ্ছে এইটা। এখন এইটার মধ্যে একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি, ব্যাপারটা না, মনে করো যে আমি ডে বাই ডে হিসাব করছি। হিসাবটা কীরকম হয়েছে, ডে বাই ডে। কিন্তু আমাদের গাণিতিক যখন আমরা একটা মডেল তৈরি করব, ধরো যে তুমি এই কাজের জন্য নিজে থাকতে চাও না, তুমি একটা কম্পিউটারকে বসায় রাখছো। একটা কম্পিউটার কি করবে, একটা কম্পিউটার ধরো যে একটা রিসার্চ তুমি করতেছো যে একটা জায়গায় গাছগুলো কত দ্রুত বৃদ্ধি পায়, ধরো তুমি রিসার্চের উপরে আসো। সো তুমি কিন্তু প্রতিদিন মিনিটে মিনিটে যায় হিসাবটা করবে না, একদম কি তুমি আম্পায়ারের মতো একদম চোখ লাগায় বসে আসো যে আচ্ছা এটা এত হইলো, লিখলাম, 1 ঘন্টা পর এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি লিখলাম। তুমি কি এই কাজ করবে? অ্যান্সার ইজ নো। এটা কম্পিউটারাইজ করতে হবে। সো কম্পিউটারাইজ যখন তুমি করতে যাওয়া, তখন যেটা হবে, তোমাকে একটা গাণিতিক মডেল দাঁড় করাইতে হবে এবং সেটা নিখুঁত হইতে হবে। ঠিক আছে, সেটা নিখুঁত হইতে হবে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির হার যেটা, হ্যাঁ, দৈর্ঘ্য বৃদ্ধির হার যেটা, সেখানে আমরা আরো নিখুঁততা আনার জন্য কি করতে হবে, আমি দেখবো কি মিনিটের মিনিটের হিসাব। কথা বুঝছো? আমি ডে বাই ডে হিসাব দেখবো না, আমি দেখবো কি, ধরো যে আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে ধরো যে 25 জুন 3 PM এই সময়ে উচ্চতা কত হবে। অথবা আমি তোমাকে আরো প্রিসাইসলি জিজ্ঞেস করলাম, আরো নিখুঁতভাবে, 25 জুন 3 PM 16 মিনিট 20 সেকেন্ড
এই টাইমে গাছের উচ্চতা কত হবে, তখন দেখো একদম নিখুঁতে যাওয়া লাগতেছে, তাই না? তো আমাদের ক্যালকুলাস যে কাজটা করে সেটা হচ্ছে এই নিখুঁত ব্যাপারটা নিয়ে চলে আসবে, এবং এটা জরুরি। কারণ দেখো আমরা কিন্তু ধরো যে বিজ্ঞানী হিসাবে, সায়েন্স যদি তুমি পড়তে চাও, যদি বিজ্ঞান পড়তে চাও, তাহলে কিন্তু এই জিনিসটা তোমার কিন্তু জানতে হবেই যে ওই একটা নির্দিষ্ট টাইমে কি হচ্ছে। তুমি যদি এটা প্রেডিক্ট করতে না পারো, এটা প্রেডিক্ট করতে না পারলে কিন্তু ধরো মানুষকে মহাশূন্যে পাঠানোর মতো বহুত গুরুত্বপূর্ণ কাজ, অথবা ধরো যে একটা মনে করো যে একটা ওষুধ যে আমরা খাচ্ছি, ধরো যে কোনো একটা ওষুধ খাচ্ছি, খাবার পরে সেটা কত সেকেন্ড পরে ইফেক্ট করবে আমাদের বডিতে থেকে শুরু করে এই ক্যালকুলেশনগুলো। অথবা মনে করো যে অনেক সময় কি হয় যে বায়োলজিতে তোমরা পুরো পেসমেকার বসানো হয়, তাই না? পেসমেকার পেসমেকার যেটা করে সেটা হচ্ছে আমার হৃদস্পন্দনকে কৃত্রিমভাবে বাঁচায় রাখে। তখন প্রত্যেকটা মোমেন্টে মোমেন্টে যে কততম সেকেন্ডে একটা স্পন্দন দিতে হবে, তারপরের কত সেকেন্ডে কীরকম স্পন্দন দিতে হবে, এই ক্যালকুলেশনগুলো কিন্তু অনেক নিখুঁত। সো এই নিখুঁত ক্যালকুলেশনগুলো করার জন্য কিন্তু এমন কিছু দরকার যেটা তোমাকে সেকেন্ডের সেকেন্ড হিসাব দিবে। সো ওই ক্যালকুলেশনটা যদি আমি করতে চাই, তাহলে এই জিনিসটা নিয়ে হচ্ছে আমাদের মানে কাজ এখন, তাই তো? সো এই জিনিসটাকে আমি একটু কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এই যে এই ক্যালকুলেশনটা, আমি একটু এটা একটু সরাই দিই। এই ক্যালকুলেশনটা যদি আমি নিখুঁত করতে চাই, নিখুঁত করার জন্য ডেল টি, যেটা টাইমের যে ডিফারেন্সটা, সেটা এরকম হইতে হবে, জিরোর কাছাকাছি হইতে হবে, এরকম হইতে হবে। বা তুমি চিন্তা করলে আরো নিখুঁত, এরকম হইতে হবে। তো এটা কিভাবে করা যায়? এইটা করার জন্য তুমি কি বারবার মনে করো যে লিখবা যে হ্যাঁ ডেল টি ইকুয়াল টু পয়েন্টের পরে 5টা 0 1 6টা 0 1, লিখতেও টাইম লাগতেছে না। তো এইটাকে স্মার্টলি প্রকাশ করা হয় এইভাবে, ডেল টি এইভাবে প্রকাশ করা হয়, ডেল টি একটা তীর চিহ্ন দিয়ে 0। মানে এটার মানে হচ্ছে, অর্থ হচ্ছে ডেল টি 0 না, তবে 0 এর খুবই কাছাকাছি। এটাকে পড়া হয় এভাবে, ডেল টি টেন্ডস টু মানে হতে চায়, ডেল টি 0 হতে চায় কিন্তু হবে না, ডেল টি 0 হতে চায় কিন্তু হবে না। তো তুমি এখানে খেয়াল করে দেখো, আমি তো নিখুঁত করতেছি ক্যালকুলেশনটা, কিন্তু আমি দেখব প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, মিলি সেকেন্ডে, ন্যানো সেকেন্ডে কি হচ্ছে, প্রত্যেকটা হিসাব আমি রাখবো। তাহলে আমি কি করব, ডেল টিটা একদম 0-র কাছে নিয়ে চলে যাব। তাহলে এটা হবে যেটা দৈর্ঘ্য বৃদ্ধির পারফেক্ট হার। ডেল এল বাই ডেল টি আসবে, কিন্তু আমি কি করব, ডেল টি নিখুঁত করার জন্য, মানে এই সিস্টেমটাকে নিখুঁত করার জন্য ডেল টি আমি টেন্ডস টু 0 বসাবো, টেন্ডস টু 0। ডেল টি 0 না, 0-এর কাছে হতে চায়। এবং এই জিনিসটাকে লেখা হয় এইভাবে, লিমিট অফ ডেল টি। লিমিট বলতে বোঝায় প্রান্তিক ভ্যালু। হ্যাঁ, ডেল টির প্রান্তিক ভ্যালু কিন্তু 0। ডেল টির প্রান্তিক ভ্যালু 0। কেন প্রান্তিক ভ্যালু? কারণ 0 হতে চায়। থাকে না, মনে করো যে একটা বল, মনে করো যে এটা একটা টেবিল, এটা একটা টেবিল, এবং এই টেবিলের এখান থেকে এখানে মনে করো একটা বল করে দাঁড়ায় আছে, একটা বল, ক্রিকেট বল বা যে কোনো একটা বল। হ্যাঁ, সো এই বলটা আমি বলতে পারবো প্রান্তে দাঁড়িয়ে আছে। তো এরকম ডেল টি এর ভ্যালুটা 0-র প্রান্তে দাঁড়ানো, 0 হইতে পারে না, 0-র প্রান্তে দাঁড়ানো, ঠিক আছে? সো এই যে দৈর্ঘ্য বৃদ্ধির হার, এইটা এইভাবে লেখা যে জিনিস, এটা এইভাবে লেখা যে জিনিস, আমি যদি এটাকে আরেকটু স্মার্টলি প্রকাশ করতে চাই, আরেকটু স্মার্ট, হালকা স্মার্ট, তাহলে স্মার্ট প্রকাশটা হচ্ছে এরকম, দৈর্ঘ্য বৃদ্ধির হার মানে টাইমের সাপেক্ষেই তো, তাহলে টাইমের সাপেক্ষে ডিটি আর হচ্ছে ডিএল, এটাকে বলা হয় ডিটি অফ এল। ডি
ডিটি অফ এল। সো আমরা যে কাজটা করলাম সেটা কি বের করলাম? সেটা বের করলাম হচ্ছে একটা ডিফারেন্স বের করলাম, তাই না? কি করলাম বলো তো? কি করতেছি আমরা? একটা ডিফারেন্স বের করতেছি যে হ্যাঁ 20 থেকে 27 হচ্ছে, 20 থেকে 23.5 হচ্ছে। ডিফারেন্স বের করছি, কিন্তু একদম মিহিভাবে, মানে একদমই সূক্ষ্মভাবে, নিখুঁতভাবে কি করছি? ডিফারেন্স বের করছি। তো দ্যাটস ওয়াই এই শাখাটাকে বলা হয় হচ্ছে, কি করা হচ্ছে তাহলে আমি বলি, যেহেতু নিখুঁতভাবে ডিফারেন্স বের করা হচ্ছে, তাই এই শাখাকে বলা হচ্ছে হলো ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন মানে অন্তরীকরণ। বাংলা অন্তর মানে তো বুঝো, আমরা পার্থক্য দেখছি। সো ক্যালকুলাসের একটা শাখা হচ্ছে ডিফারেন্সিয়েশন। দেখো আইডিয়া ক্লিয়ার কিনা? বলো, ক্যালকুলাসের একটা শাখা যে ডিফারেন্সিয়েশন, সেটার আইডিয়াটা ক্লিয়ার হলো কিনা? এবং ডিফারেন্সিয়েশন জিনিসটা কি আমি দেখব একটা স্পেসিফিক টাইমে 3:16:20 যে এই গাছটার উচ্চতা কত, আমি গাছটার উচ্চতাটা বের করব, এবং ডিফারেন্সিয়েশনের থ্রুতে এটা ইজিলি করা সম্ভব। এখন কথা হচ্ছে, আমাদের কি ডিফারেন্সিয়েশন করার সময় এগুলা বের করতে বলবে? অ্যান্সার ইজ হ্যাঁ। তবে ডিফারেন্সিয়েশনের অনেক রকম ফর্মুলা আছে। ফাংশন যে কোনো একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন হয়। হ্যাঁ, ধরো আমি তোমাকে বললাম যে কোনো একটা টাইমের ফাংশন, লেটস সি, ধরো যে একটা টাইমের ফাংশন ধরলাম। ফাংশন কি 9-10 ছিল কিনা আমাকে বলো। ধরো যে টাইমের ফাংশন হচ্ছে টয়েস টি, ঠিক আছে, 2 × t। এটা মানে কি? এই 2 × t মানে কি? 2 × t মানে হচ্ছে টাইমের ভ্যালু, এবং আমি যখন ফাংশনটার ভ্যালুটা দেখব টয়েস টি, আমি ভিন্ন ভিন্ন ভ্যালু পাবো। যেরকম আমি যখন 0 টাইমে থাকবো তখন ফাংশনের ভ্যালু হবে 0। আমি যখন 1 টাইমে থাকবো তখন ফাংশনের ভ্যালু হবে হচ্ছে 2। আমি যখন 2 টাইমে থাকবো তখন ফাংশনের ভ্যালু হবে 2, 4। 3 টাইমে থাকবো 6, এরকম করে কি হবে? চলতে থাকবে। তাই তো আইডিয়া তো হচ্ছে এটাই, মানে এই ফাংশন বলতে কিন্তু এরকম বোঝায়। এখন যদি আমি বের করতে চাই যে কোনো একটা টাইমে ফাংশনের ভ্যালু কীরকম হবে, ধরো যে এটা কি, এটা মনে করো যে গাছের বৃদ্ধির ফাংশন, ঠিক আছে, গাছের দৈর্ঘ্য বৃদ্ধির ফাংশন। সো আমি বের করতে চাই যে কোনো একটা টাইমে দৈর্ঘ্যটা কীরকম হবে বা ফাংশনের ভ্যালু কীরকম হবে, তখন আমাকে ডিফারেন্সিয়েশন করে নিয়ে তারপর আমি বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এই যে এটা ডিফারেন্সিয়েশন যেটা, সেটাকে বলা হবে এইভাবে, ডিরিটি অফ এফ অফ টি। ঠিক আছে, এটা মানে হচ্ছে সময়ের সাপেক্ষে এই ফাংশনের অন্তরীকরণ। এখন আমি যদি অন্তরীকরণ বের করতেও চাই, যে সাপোজ আমি অন্তরীকরণ বের করেই রাখবো, ঠিক আছে, বা অন্তরীকরণ করব, অন্তরীকরণ করার সময় জিনিসটা কি? জিনিসটা হচ্ছে কত পেজ? তুমি ম্যাথে দেখবা 50 পেজের অন্তরীকরণ চ্যাপ্টার, প্রায় বেশি বলে ফেললাম মনে হয়, অত 50 হবে না, কিন্তু অনেক। তোমার খাতা তো প্র্যাকটিস করতে গেলে মিনিমাম 100 পেজের প্র্যাকটিস হবেই, 50 পেজ হবে না আর কি, অত বেশি বলে ফেলছে, অত হবে না। তবুও 10-12টার মতো হচ্ছে সাব চ্যাপ্টার আছে আর কি, ছোটোখাটো অনুশীলনী আছে। হ্যাঁ, ছোটোখাটো না, মানে বড় বড় অনুশীলন আছে 10-12টা। অন্তরীকরণ পড়তে তোমার 1-1.5 মাস 2 মাস লেগে যাবে। তো আমি যেটা করতেছি বা আমি যেটা আজকের ক্লাসে করাচ্ছি, সেটা কিন্তু হচ্ছে একদম উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছি। মানে থাকে না যে মেঘের উপর দিয়ে যাচ্ছে, আমি ভূমিতে নামতেছি না। কারণ আমাদের সব কিছু লাগবে না, ফিজিক্সে আমাদের কিছু একদম বেসিক জিনিস লাগে। সো আমি হচ্ছে ওই জিনিসটার সাথে তোমাদের পরিচয় করাই দিব, আপাতত যতটুকু হলে আমাদের ফিজিক্সের অংশটা হবে। ঠিক আছে, তো এখানে খেয়াল করে দেখো, এই ডিফারেন্সিয়েশনের না হরেক সূত্র আছে, ঠিক আছে, অনেক সূত্র আছে। হ্যাঁ, অনেক সূত্র, তার মধ্যে একদম বেসিক কয়েকটা সূত্র তোমাদের লাগবে। 1 নাম্বার সূত্র যেটা, আমি সূত্র লিখবো, লেখার পরে আমি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতেছি, প্যারা নেই।
সূত্রটা হচ্ছে এরকম, যদি এমন হয় ডিরিটি অফ টি টু দি পাওয়ার এন করতে হয়, হ্যাঁ, এইটার মিনিং যেটা হয়, এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে এরকম, লিমিট টি টেন্স টু জিরো, হ্যাঁ, ডেল টি টেন্স টু জিরো, তারপরে যেটা হয় এফ অফ টি এরকম করা হয় টি প্লাস এইচ, এখানে তোমার আচ্ছা টি প্লাস ডেল টি, আমি জাস্ট একটু লিখছি আর কি, বাই ডেল টি। এটা কি বোঝাইছে? তুমি দেখবা যে ম্যাথ বইয়ে খুলে দেখবা ডিফারেন্সিয়েশন প্রথম চ্যাপ্টারে এরকম শেপের জিনিসপাতি আছে। এটা কি বোঝায়? এটা কিছুই না, এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে উপরের জিনিসটা হচ্ছে 27 সেন্টিমিটার, পরের জিনিসটা হচ্ছে 20 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 14 ডেজ। এবং এটা করে আমরা কি পাইছিলাম? হাফ সেন্টিমিটার পার ডে। একটু আগে কোথায় ছিলাম আমরা? দেখো তো, দাঁড়াও, এই যে আমি দেখাই, এই যে এই জিনিসটা, বুঝছো? আমরা এই জিনিসটা একটু আগে যেটা পড়লাম না, এটা করতে গিয়ে, এটা সলভ করতে গিয়ে একটু আগে ম্যাথমেটিক্স তো করলাম ছোটখাটো, তো এখানে এটা হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা খেয়াল করো, জাস্ট এই জিনিসটা। এখানে দেখা হচ্ছে যে টি প্লাস ডেল টি মানে 14 দিন পরে কত ভ্যালু হয়েছে? 27, মাইনাস 14 মানে 14 দিন আগে কত ভ্যালু, মানে টাইমের শুরুতে ভ্যালু কত? 20, 27 মাইনাস 20 মানে 7 হইল চেঞ্জ, ডিভাইড বাই কতটুকু টাইম, টাইম কতটুকু? টোটাল টাইম হচ্ছে 14 দিন, 13 থেকে 27। তাহলে এই যে এই জিনিসটাই মানে মুখে আমার যেটা আমরা করতেছিলাম একদম ঠান্ডা মাথায় চিন্তা করে, ওটাই ম্যাথমেটিক্যালি বসালে এরকম এই গ্যাঞ্জামালা জিনিস চলে আসে আর কি। দেখতে কি মনে হচ্ছে, কিন্তু কিছুই না। দেখতে কি না কি মনে হচ্ছে, অথচ কিছুই না। এটা যা জিনিস এটা তাই জিনিস। তুমি এটা বাংলায় মুখে মুখে করছো, মুখের ভাষায় করছো ঠান্ডা মাথায়, আর এটা হচ্ছে ম্যাথমেটিক্সে তুমি যেটা পাবা একই জিনিস। তো তুমি এই টাইপের জিনিস পাবা। হ্যাঁ, এখন তুমি যখন এই টাইপের, খেয়াল করে দেখো, আমি যে সূত্রগুলো লিখতে চাচ্ছিলাম, এই টাইপের সূত্র যখন তুমি লিখতে যাবা, এই টাইপের সূত্র যখন তুমি লিখতে যাবা, তখন প্রতিটা জিনিসের উপরই এই কাহিনীটাই হবে। প্রতিটা জিনিসকে দেখা হবে এভাবে যে কতটুকু হলো, কতটুকু ছিল, হ্যাঁ, এবং কতটুকু টাইম লাগলো। প্রতিটা জিনিসকে কিভাবে দেখা হবে? দেখা হবে যে কতটুকু হলো মাইনাস কতটুকু প্রথমে ছিল, ডিভাইড বাই কতটুকু টাইম লাগছে। সেম টু সেম জিনিস। এখন তাহলে এটাকে যদি আমি এভাবে লিখতে চাই, তাহলে প্রতিটা জিনিসের সাথে এভাবে লেখা হবে, এবং লেখা হওয়ার পরে ক্যালকুলেশন করা হবে। ক্যালকুলেশন করলে তুমি এখানে তো ফাংশন আছে, তুমি ফাংশন পাবা। এখন আমি মানে অ্যান্সারটা বলবো, ঠিক আছে? প্রত্যেকটার অ্যান্সারটা বলি, এই অ্যান্সারগুলো আমাদের লাগবে। তাহলে 1 নাম্বার টাইপ ভিত্তিক আর কি, ঠিক আছে? টাইপস 1 নাম্বারে যদি এমন থাকে ডিরিটি অফ টি টু দি পাওয়ার এন, এবং এটা করার পরে যে ভুগিযুগি যে ক্যালকুলেশনগুলো বসবে, ওই ভুগিযুগি ক্যালকুলেশন আছে, ফাইনালি তুমি পাবা হচ্ছে এরকম, পাওয়ারটা সামনে বসবে, একটা পাওয়ার কমে যাবে। কি হলো দেখো তো, পাওয়ারটা সামনে বসলো, তাহলে আমি লিখে দিই কি কি হলো এখানে। এখানে যেটা হয়েছে খুবই সোজা, দুইটা জিনিস হয়েছে। একটা হচ্ছে পাওয়ার সামনে বসবে, পাওয়ারটা সামনে বসে, অ্যান্ড একটা পাওয়ার কমে যায়। এই টাইপটা আমাদের লাগবে। যেরকম ডিরিটি অফ এক্সাম্পল টি টু দি পাওয়ার 3, কি হবে? পাওয়ারটা সামনে বসবে এবং একটা পাওয়ার কমে যাবে, তাহলে টি স্কোয়ার হয়ে গেল। এক্সাম্পল আরো দিই, ধরো যে ডিরিটি অফ টি টু দি পাওয়ার 5, ধরো যে 5/2 বললাম, একটু গ্যাঞ্জাম করে বললাম আর কি। কি হবে? পাওয়ারটা সামনে বসবে
এবং একটা পাওয়ার কমে যাবে টি টু দি পাওয়ার 5/2 মাইনাস 1, যা আসে তাই। 5/2 মাইনাস 1 করলে আসবে, তোমার কাছে আসবে হচ্ছে 3/2 সম্ভবত। হ্যাঁ, যদি এরকম বসে ডিরিটি অফ টি টু দি পাওয়ার -1/7, ধরলাম এরকম বসাচ্ছ, এটা মানে কত? এটা মানে হচ্ছে পাওয়ারটা সামনে বসবে -1/7 এবং একটা পাওয়ার কমে যাবে -1/7 -1, তাহলে এটা তোমার কাছে আসবে হচ্ছে -1/7 টি টু দি পাওয়ার -8/7। দেখো আইডিয়াগুলো বুঝছো কিনা? কিছুই না, পাওয়ারটা এক কমে এবং ওই পাওয়ারটাই হয়ে যায়, ঠিক আছে? এবং সামনে যে পাওয়ারটা যেটা থাকে প্রথমে সেটা সামনে চলে আসে। যদি এমন থাকে, ধরো তোমাকে বললো যে ডিরিটি অফ টি স্কোয়ার প্লাস 2t এরকম বের করতে বললো। 2t না, ধরো যে প্রথমে এরকম করে শুধু টি পরে, টি স্কোয়ার প্লাস টি, তাহলে এক এক করে নিয়ে করতে হবে। ডিরিটি অফ টি স্কোয়ার প্লাস ডিরিটি অফ টি কি হবে? পাওয়ারটা সামনে বসবে, একটা পাওয়ার কমে যাবে, এটার জন্য তাই হবে, পাওয়ারটা সামনে বসবে। এখানে পাওয়ার কত? পাওয়ার কিন্তু 0 না, পাওয়ার কিন্তু 1। হ্যাঁ, এখানে পাওয়ার কিন্তু 1, তাহলে পাওয়ারটা সামনে বসবে 1 ইন্টু একটা পাওয়ার কমে যাবে টি টু দি পাওয়ার 1 - 1। এবং তুমি এখানে কি পাবা দেখো, তুমি এখানে পাবা হচ্ছে 2 টয়েস টি প্লাস 1 ইন্টু টি টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, তাহলে এটা হয়ে যাবে আলটিমেটলি 1 বা টয়েস টি প্লাস 1। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে এই ম্যাথগুলা আসে বা করতে হয়। যেরকম আমি যদি ধরো যে আরেকটা করাই, এরকম করলাম যে ডিরিটি অফ ধরো যে 3t, ঠিক আছে? এটা যদি করতে চাই তাহলে এটা কি হবে? দেখো এটাকে আমি যেভাবে করলাম এখনই, তুমি সেই অনুযায়ী করতে পারো। ডিরিটি অফ 3টা টি যোগ দিতে পারো, তাই না? তাহলে ডিরিটি অফ টি প্লাস ডিরিটি অফ টি প্লাস ডিরিটি অফ টি। এখন দেখো এটা মুখে মুখে করা যাবে। টাইমের টি যেটা, টি এর উপরে পাওয়ার কত? 0, সরি 1, 0 না 1। হ্যাঁ, তাহলে পাওয়ারটা সামনে বসা মানে কি 1 দ্বারা গুণ হওয়া। আচ্ছা, পাওয়ারটা এক কমে যাবে, তাই 1 আছে 0 হয়ে যাবে, সামথিং টু দ্য 0 হয়ে গেলে হবে হচ্ছে 1, তাহলে আলটিমেট এখানে চলে আসবে 1 প্লাস এটা চলে আসবে 1, এটা চলে আসবে কত? 1, তার মানে এটা হচ্ছে 3। এবং তুমি এখানে খেয়াল করে দেখো, তুমি এখানে এটাকে না, এটা প্রসেস 1 লেখো, এটাকে প্রসেস 1 লেখো। তুমি এটাকে আরেকটা একটু সহজভাবে চিন্তা করতে পারতো, আরেকটা ভাবে প্রসেস 2। ধরো তুমি এই কাজ করলা, ডিরিটি অফ থ্রাইস টি, তো তুমি করলা হচ্ছে এইভাবে, এটাকে সামনে নিয়ে আসো, এটাকে এখানে রাখো। কাকে সামনে নিয়ে আসলা? সহগকে, ঠিক আছে? এবং আলটিমেটলি দেখো তুমি একই ভ্যালু কিন্তু পাবা, 3 × 1 বা 3। এটা যা জিনিস এটাও তাই জিনিসে আসছে, তোমার আসতেই হবে। এবং এখানে যে কাজটা হয়েছে বেসিক্যালি, হ্যাঁ, এখানে যে কাজটা হয়েছে এই দুই লাইনের মধ্যে, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সহগ থাকলে সেটি সামনে গুণাকারে চলে আসে। কিরকম গুণাকারে? সহগ থাকলে গুণাকারে চলে আসে। কিরকম? ধরো যে আমি বললাম যে এক্সাম্পল আরো, ডিরিটি অফ 2t টু দি পাওয়ার 7 প্লাস 3t টু দি পাওয়ার -5 বললাম আর কি। তখন কি হবে? তখন যেটা হবে ডিরিটি অফ আলাদা আলাদা যদি করে নাও, 2t টু দি পাওয়ার 7 প্লাস ডিরিটি অফ
3t⁻⁻5 এবং তোমার কাছে এখানে দেখো যেটা আসে পাওয়ার সহগটা তুমি সামনে নিয়ে রাখতে পারো। সহগের ব্যাপারটা এটাই যে সহগটাকে সামনে নেওয়া যায়, ঠিক আছে? সহগটাকে সামনে নিয়ে রাখা যায়, গুণাকারে চলে আসে। তাহলে দেখো সহগটাকে সামনে যখন নিচ্ছ 2 আর t⁻7 এর ডিফারেন্সিয়েশন হবে, তাহলে যেটা হবে পাওয়ারটা বসবে সামনে চলে আসবে এবং একটা পাওয়ার কমে যাবে। এটার ক্ষেত্রেই তাই, সহগটা সামনে চলে আসবে, তারপরে কি হবে t⁻পাওয়ার -5 তো সামনে চলে আসবে, পাওয়ারটা সামনে আসবে ইন্টু পাওয়ার একটা কমে যাবে t⁻⁻4। তাহলে তোমার কাছে থাকবে হচ্ছে 14t⁻6 প্লাস এখানে মাইনাস চলে আসবে -15t⁻4, ঠিক আছে? আমি একদমই বাচ্চাদের জিনিস, মানে হচ্ছে তুমি ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারে যখন ম্যাথে ঢুকবা তখন বলতে গেলে তুমি আর একটা ক্লাস শেষেই তুমি এগুলাকে আর যেহেতু তোমরা একদম নতুন, দ্যাটস ওয়াই মনে করো আমি একটু ভেঙে করাচ্ছি, তাছাড়া এগুলা মুখে করা যায়। হ্যাঁ, দেখো এই যে 7 দুগুণা 14 t⁻6, 3 5 -15 t⁻⁻4 মুখে করা যায়, বুঝছো? এগুলা করতে খুব একটা মনে করো যে এই সময় লাগবে না তোমার, কয়েকদিন পরে তো তখন মনে হবে যে আচ্ছা এটা কি এমনি করাচ্ছিল আর কি, এত ইজি জিনিসকে, কিন্তু প্রথম দিন তাই এভাবে করাচ্ছে। দেখো এটা গেল। এখন ধরো যে আমরা একটা পিকুলিয়ার টাইপের একটা জিনিস করবো। ধরো যে আমি ডিরিটি অফ একটা ধরো যে এটা বের করলাম, ডিরিটি অফ 5 = কত, এটা বের করতে চাই। তাহলে ডিরিটি অফ 5 খেয়াল করো, এখানে তো টি বলতে কিছু নাই, সো আমি টি এর জিনিস আমদানি করে নিয়ে আসবো, ঠিক আছে? টি বলতে কিছু নাই কিন্তু 1 তো আছে নাকি, আর 1 মানে কত? 1 মানে হচ্ছে t⁻0। দেখো কারো কোথাও আপত্তি আছে কিনা? তাহলে তুমি খেয়াল করে দেখো 5 তো 5 ইন্টু পাওয়ারটা সামনে চলে আসবে, একটা পাওয়ার কমে যাবে, সো আলটিমেটলি কি চলে আসে? 0 চলে আসে। বা মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে সুতরাং ডিরিটি অফ 5 = হচ্ছে 0। অনুরূপভাবে তুমি যদি ডিরিটি অফ ধরো যে এরকম বের করতে, ডিরিটি অফ 7 তাও 0 আসতো, ডিরিটি অফ ধরো যে -100 তা করে দেখো 0ই চলে আসবে। এটা মানে কি? এটা মিনিংটা কি? মিনিংটা হচ্ছে ধ্রুবক কোনো চেঞ্জ হয় না। ধরো যে আমি বললাম 5, 5 কি? একটা নাম্বার, 5টা আঙ্গুল, 5টা কলম, 5 টাকা, 5টা দেশ, এগুলো কি এক একটা নাম্বার। সো টাইমের সাপেক্ষে এই নাম্বার কখনো চেঞ্জ হবে না, 5 তো 5ই থাকবে, 5টা হাতের 5টা আঙ্গুল 5টাই থাকবে, ঠিক আছে? নাম্বার কখনো চেঞ্জ হচ্ছে না। সো যা ধ্রুবক থাকে, ধ্রুবকের কখনো কোনো চেঞ্জ হয় না, দ্যাটস ওয়াই ধ্রুবকের পরিবর্তন শূন্য। তাই ধ্রুবকের পরিবর্তন কত হচ্ছে? 0 হচ্ছে, ঠিক আছে? এই জন্য যদি কি থাকে, কনস্ট্যান্ট থাকে আলাদা করে, সেটার ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে 0। যেরকম আমরা যদি একটা উদাহরণ করে নিই, ধরো যে এটার মধ্যে কনস্ট্যান্ট দিব আমরা, ডিরিটি অফ 7t⁻⁻9 প্লাস 5t⁻7 প্লাস 15, এটার ডিফারেন্সিয়েশন আমাকে বের করতে হবে। ধরো বের করা লাগবে, তাহলে আমি কি করব? ডিরিটি অফ আলাদা করে নাও, 7t⁻⁻9 প্লাস ডিরিটি অফ 5t⁻7 প্লাস ডিরিটি অফ 15। এখন এটা মুখে করা যাবে। দেখো -9 তো সামনে যদি চলে আসে, 7 তো বাইরে চলে আসবে যেহেতু ধ্রুবক একটা, 7 9 63 চলে আসবে, -63 t⁻⁻9 পাওয়ার 1 কমে যাবে, তাই না? -10। আগেরটা কি হবে? এই -6 হবে তো, এটা পাওয়ার 1 কমে গেছে, আমি তো বাড়াই দিছি এখানে, -6 হবে। ভেরি গুড। কে খেয়াল করছো? শাহানারা খাতুন।
থ্যাংক ইউ। তারপর এখানে কি হবে, 5 × 7 = 35, 35 t⁶ হবে। এই দেখো যে আগে কি চেঞ্জ করলাম যারা আছে অনলাইনে, পাওয়ারটা 1 কমে যাবে তো, তাই না? -5 থেকে 1 কমে গেলে -6, তো -5 থেকে 1 বাড়াই দিলে -4। এই যে -9 থেকে 1 কমাই দিচ্ছে, -10 হয়ে গেছে। 5 × 7 = 35, 7 চলে আসবে সামনে, 35 হয়ে যাবে। 5 × 7 = 35 হয়ে যাবে, আর t⁶। আর এটার ডিফারেন্সিয়েশন কত? যেহেতু এটা একটা কনস্ট্যান্ট, তাহলে ডিফারেন্সিয়েশন 0। তাহলে আলটিমেটলি অ্যান্সারটা হচ্ছে -63 t⁻−10 + 35 t⁶। হ্যাঁ, এইটা গেল। এখন এইটা তাহলে কি ছিল মনে করে দেখো, এটা ছিল 1 নাম্বার টাইপসের মধ্যে 1 নাম্বার যেটা কি ছিল, ডেরিভেটিভ অফ t⁻n ছিল হচ্ছে n t⁻n-1। তো এখানে t এর বদলে আমি যে কোনো কিছু বসাইতে পারি আসলে, ডেরিভেটিভ অফ x⁴n একই রকমই, t এর জায়গায় n বসানো আর কি, n x⁴n-1। হ্যাঁ, আমি যদি বসাই dy of x⁴n y⁴n, তাহলে এখানে পাবো হচ্ছে n y⁴n-1। সবসময় মনে রাখবা, তুমি যে চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছো ওই চলকটাই এখানে আছে কিনা, যে চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছো ওই চলকটা এখানে আছে কিনা, থাকলেই হবে, না থাকলে হবে না। ঠিক আছে, তো ওই চলকের সাপেক্ষে কিন্তু ডিফারেন্সিয়েশনটা হইতে হবে। 2 নম্বরে অলরেডি আমরা একটা পড়ছি, সেটা হচ্ছে এরকম, ডেরিভেটিভ অফ কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট হচ্ছে 0, c ফর কনস্ট্যান্ট। এখানে c হচ্ছে কনস্ট্যান্ট। 3 নাম্বার অলরেডি আমরা করে ফেলছি দেখতে দেখতে, সেটা কি, ডেরিভেটিভ অফ a t⁻n, সহগটা সামনে চলে আসে, a t⁻n-1, এটা ডান। 4 নাম্বারে ডেরিভেটিভ অফ t⁻n প্লাস t⁻m, এটা আমরা করছি, কি করছি, যোগ আকারে হবে, তাই না? এটা প্লাস এইটা, মানে এটার একবার এটার আর একবার, তাহলে n t⁻n-1 প্লাস m t⁻m-1, এটা আমরা করছি। সো অলরেডি কিন্তু দেখো, ক্লাস শুরু না করতে ডিফারেন্সিয়েশনের বেশ কয়েকটা টাইপ কিন্তু অলরেডি দেখছি আমরা। যদি আমরা প্রতিপাদন করি না, আমার প্রতিপাদন লাগবে না, আমার জাস্ট এটা মাথায় রাখলেই দেখো কত কিছু চলে আসে অটোমেটিক। হ্যাঁ, এটা মাথায় রাখলেই কত কিছু অটোমেটিক চলে আসে। এখন আমি চাচ্ছি যে তোমরা একটা চেষ্টা করো, ধরো যে এরকম চেষ্টা করে লেখি যে ডেরিভেটিভ অফ t⁻−1, এটা যদি আমরা চেষ্টা করি, যদি চেষ্টা করো, পাওয়ারটা 1 কমে যাবে, সরি, পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ারটা 1 কমে যাবে, t⁻−1 তাহলে কত আসবে, -1 t⁻−2 বা -1/t² আসবে। ঠিক আছে, আসুক, কোনো সমস্যা নাই। দেখছো, জাস্ট কিছুই না, সূত্র বসালেই চলে আসে। এর পরবর্তীতে আরো কয়েকটা টাইপ, 4টা টাইপ পড়ছি আমরা, 4টা টাইপ পড়ছি। 5 নম্বর টাইপ লেখো যে 5 নম্বর টাইপ, ডেরিভেটিভ অফ ln t, ln পড়া উচিত, লগারিদমিক ফাংশন। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে, এটা হচ্ছে 1/t, এটা ইজি, 1/t মনে রাখতে হবে। ঠিক আছে, এটা আপাতত তোমাদের মনে রাখতে হবে যতদিন না তোমরা ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা পড়তেছো। 6 নাম্বার যেটা, ডেরিভেটিভ অফ sin of t, এটা আসবে হচ্ছে cos of t, এটাও মনে রাখতে হবে। 7 নাম্বার হচ্ছে ডেরিভেটিভ অফ cos of t, এটা ইকুয়ালটা আসবে হচ্ছে -sin of t, এটাও মনে রাখতে হবে।
সো এই কয়েকটা কি করতে হবে, এই কয়েকটা একটু মনে রাখতে হবে। আপাতত এখন কথা হচ্ছে ফিজিক্সে ফেরত আসি আর কি। হ্যাঁ, এটা তো গেল হচ্ছে ডিফারেন্সিয়েশনের টুকটাক যেগুলো আমাদের লাগবে। ফিজিক্সে ফেরত আসি। ফিজিক্সে কে কি লাগবে? ফিজিক্সে হ্যাঁ, খেয়াল করে দেখো আমরা বেশ কয়েকটা জিনিসপাতি পড়ছি এ পর্যন্ত। হ্যাঁ, বেশ কিছু জিনিসপাতি পড়ছি। ধরো যে তোমাকে বলি যে আমাকে বলা হলো এ একটা ভেক্টর এরকম, সেটা হচ্ছে টি স্কোয়ার আই হ্যাট মাইনাস টয়েস টি জে হ্যাট প্লাস 3t⁵ কে হ্যাট। হ্যাঁ, এবং বি একটা ভেক্টর হচ্ছে বলা হলো হচ্ছে 2t হ্যাট মাইনাস 4t³ জে হ্যাট মাইনাস 5t⁶ কে হ্যাট। এখানে আমাকে বেশ কয়েকটা জিনিস মনে করে বের করতে বললো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে a ডট b ইকুয়াল টু কত। 2 নম্বর প্রশ্ন হচ্ছে a ক্রস b ইকুয়াল টু কত। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ডিরিটি অফ a ইকুয়াল টু কত। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডিরিটি অফ b ইকুয়াল টু কত। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ডিরিটি অফ a প্লাস b ইকুয়াল টু কত। 6 নম্বর প্রশ্ন হচ্ছে ডিরিটি অফ a ডট b ইকুয়াল টু কত। 7 নম্বর প্রশ্ন হচ্ছে ডিরিটি অফ a ক্রস b ইকুয়াল টু কত। 8 মানে 6 বললাম, আচ্ছা 7 ছিল, এটা 8 নাম্বার যেটা সেটা হচ্ছে a, হ্যাঁ, a ইন্টু ডিরিটি অফ a ইকুয়াল টু কত। a ডট ডিরিটি অফ a ইকুয়াল টু কত। হ্যাঁ, 9 নাম্বার প্রশ্ন হচ্ছে a ক্রস ডিরিটি অফ a ইকুয়াল টু কত। 10 নাম্বার প্রশ্ন হচ্ছে আর কি করানো যায়। আচ্ছা, এই কয়েকটা করি, তারপরে আমি মাথায় আসলে কিছু করাবো। আমি একটা ম্যাথের মধ্যে সবগুলা সেরে দিচ্ছি আর কি, কিন্তু তুমি যদি দেখো প্র্যাকটিস শিটে তাহলে দেখবা যে এই টাইপের বিভিন্ন বিভিন্ন জিনিস আছে। ঠিক আছে, আমি একটা ম্যাথের মধ্যে সব টাইপ কভার করে দেওয়ার একটু চেষ্টা করি। তাহলে এটা একটু যারা আছে অনলাইনে একটু তুলতে হবে এটা। হ্যাঁ, তোলো সুন্দর করে, প্রতিটা আলাদা আলাদা প্রশ্ন সুন্দর করে তুলে ফেলো। কি প্যারা লাগতেছে? সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, আরে তুমি কই শিখছো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন বলো তো? ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনে তোমার হচ্ছে 9টা বা 10টা অনুশীলনী আছে, এইটা করার পরে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করানো হয়। হ্যাঁ, তো এত তাড়াহুড়া কিসের? আমাদের ফিজিক্সে যখন লাগে আমি করাবো, সমস্যা নাই। হ্যাঁ, গতিবিদ্যায় লাগবে ওটা, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন এখনই লাগবে না। গতিবিদ্যায় আমি বলে দিই, যখন তুমি ত্বরণ পড়বা তখন তোমার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন অফ সরণিকলটা হবে ত্বরণ, তখন লাগবে। ঠিক আছে, এখন লাগবে না, বাদ দাও। এত আগে আগে দরকার নেই, কেউ বাকিরা বুঝবে না। তুমি যারা প্রশ্ন করছো বাকিটা কেউই কিছু বুঝবে না। এখন ডিফারেন্সিয়েশন নর্মালটাই তোমরা পড়ো নাই ম্যাথে। হ্যাঁ, দেখালেই তো হলো না।
বোঝার জন্য দেখাইতে হবে। আচ্ছা দেখো, তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বারটা, তাহলে আমি একটু এটা কয়েকটা কপি রাখি, কারণ আমার কয়েকটা কপি লাগতে পারে, যেহেতু অনেকগুলা প্রশ্ন। আমি কয়েকটা কপি করি আগে, 3টা রাখলাম আপাতত। তাহলে 1 নাম্বারটা সলভ করি। চলো, 1 নাম্বারে কি বলেছে, এ ডট বি। এ ডট বি, এটা তো মুখে মুখে হয়ে যাবে, কি হবে, কিছুই না। এই দুইটা ডট গুণফল মানে কত, এগুলো ধরে ধরে গুণফল করা, তাই না? তাহলে কি কি হচ্ছে, তাহলে খেয়াল করো, টি স্কোয়ার আর টয়েস টি, তো তাহলে গুণ হচ্ছে কত, 2t⁻³ হয়ে যাচ্ছে, তাই না? গুণ করছো জাস্ট মুখে মুখে, 2t ইন্টু টয়েস টি স্কোয়ার প্লাস, খেয়াল করো এইটা মাইনাস এটা মাইনাস, মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, কিন্তু সূত্র একটা প্লাস আছে, তো প্লাসই থাকবে আলটিমেটলি। তাহলে 4 দুগুণে 8, 8 টি এর উপর পাওয়ার, এখানে 1 এখানে 3, তাহলে গুণ হয় t⁴, ঠিক আছে? আর এখানে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, 15 t⁻11, ঠিক আছে? এটা হচ্ছে এ ডট বি, 1 নাম্বার বের হলো। দেখো কত কারো কোথাও কোনো অসুবিধা আছে কিনা এ ডট বি করতে? জাস্ট ডট করা আর কি, ডট গুণফল নর্মাল। তারপরে হচ্ছে 2 নাম্বারটা যেটা এ ক্রস বি, আই জে কে, ঠিক আছে? দেখো আই জে কে, তারপরে কে কে আছে এখানে, টি স্কোয়ার মাইনাস টয়েস টি 3t⁵, এখানে আছে টয়েস টি মাইনাস 4t³ মাইনাস 5t⁶। আমি একটু দেখে নিই ঠিকঠাক তুললাম কিনা। টি স্কোয়ার মাইনাস টয়েস টি প্লাস 3t⁵, টয়েস টি মাইনাস 4t³ মাইনাস 5t⁶। তাহলে দেখো তুমি কি করছো, আই হ্যাড যখন নিবা তারপর কি করবা, এই যে এগুলা বাদ, তাই না? এগুলা বাদ হয়ে যাবে, তখন কে থাকে, তখন শুধুমাত্র থাকবে হচ্ছে এইটা ইন্টু এইটা, 5 দুগুণা 10, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 10 একবারে করছে t⁻7 চলে আসবে, মাইনাস মাইনাস, আর এখানে দুইটা গুণ হয়ে একটা মাইনাস চলে আসবে, তাহলে প্লাস হয়ে যাবে আলটিমেটলি, 3 × 12 t⁻8। ঠিক আছে? এগুলা ম্যাথ করার সময় একটু ঠান্ডা মাথায় করতে হয়, ঠিক আছে? আমি যতবার মনে করো এই ম্যাথগুলা করছি, আমি কিন্তু মানে কখনোই তুমি এক্সপেক্ট করো না যে তুমি হচ্ছে এটা কমন আকারে পাবা, ডিফারেন্স আমি তো মুখে মুখে বানাই দিছি আর কি। সো অবশ্যই ঠান্ডা মাথায় করবা, নাহলে ক্যালকুলেশনে ভুল হতে পারে। তাহলে মাইনাস দিয়ে যখন করব, কে কে বাদ যাবে, এই দুইটা বাদ যাবে, তাই না? তাহলে থাকবে এটা এটা এবং এটা এটা, তাহলে এই দুইটা বাদ দিলে টি স্কোয়ার ইন্টু 5t6, তাহলে কত থাকে, থাকে হচ্ছে মাইনাস 5t⁸, তারপরে মাইনাস এটা মাইনাস 3 দুগুণা 6, 6 t⁶, ওয়াও নাইস, প্লাস কে হ্যাট, কে হ্যাট যখন করব তখন কারা কারা বাদ, এগুলা বাদ, তাই না? নির্ণায়ক নন নির্ণায়ক, কে হ্যাট দিলে কি হবে, তাহলে এটা ইন্টু এটা মাইনাস 4t⁵, মাইনাস মাইনাস প্লাস, প্লাস 4t², 4t⁵ মাইনাস 4t মাইনাস মাইনাস প্লাস 4t²। তাহলে একটু সাজায় গুছায় তুমি লিখতে পারো চাইলে এটা, আই হ্যাট ইন্টু 10 t⁻7 প্লাস 12 t⁸, বা একটাকে একটু এভাবে লিখি, এটা ইন্টু আই হ্যাট মাইনাস জে আর মাইনাস আছে সব প্লাস হয়ে যাবে, তাহলে আলটিমেটলি তাহলে 5t⁸ প্লাস 6t⁶ জে হ্যাট, ঠিক আছে? সব দেখা আলটিমেটলি প্লাস হবে এখানে, প্লাস 4t⁵ মাইনাস 4t⁵ কে হ্যাট। এই কিছুতে সমস্যা থাকলে আমাকে বলে দিও, হ্যাঁ? এটা তাহলে গেল হচ্ছে এ ক্রস বি, ঠিক আছে? তাহলে দুইটা প্রশ্নই বের হলো আমাদের, এ প্লাস বি, এ ডট বি আর এ ক্রস বি, হ্যাঁ? তাহলে এটা এখানে রাখি, এটা একটা অ্যান্সার, আর এ ডট বি এটা একটা অ্যান্সার ছিল, আমাদের পরবর্তীতে এগুলো লাগবে, হ্যাঁ? আলাদা করে রাখলাম। 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে ডিরিটি অফ এ। এবার ডিফারেন্সিয়েশনের খেলা শুরু। কত হচ্ছে,
ডেরিভেটিভ অফ এ মানে হচ্ছে টি স্কয়ার আই হ্যাট মাইনাস টয়েস টি জে হ্যাট প্লাস 3 টি টু দি পাওয়ার 5 কে হ্যাট। মুখে মুখে করব, ঠিক আছে? আই জে কে এগুলা কিন্তু ধ্রুবক, আই জে কে এগুলা কিন্তু ধ্রুবক, সো এগুলা ডিফারেন্সিয়েশন হবে না। মানে হবে না বলতে এগুলা কি হবে, এগুলা গুণাকারে চলে আসবে আই জে কে, বুঝছো? তাহলে তুমি খেয়াল করো এখানে কত আসে, সুতরাং আসে হচ্ছে ডেরিভেটিভ অফ টি স্কয়ার করলে টয়েস টি চলে আসবে, করে দেখো 2 সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, টয়েস টি আই হ্যাট মাইনাস টয়েস টি যখন করবা 2 তো কনস্ট্যান্ট আকারে মাইনাস চলে আসবে, টি টি এর ডিফারেন্সিয়েশন হবে 1, করে দেখো ডেরিভেটিভ অফ টি আসবে হচ্ছে 1। আমরা করছি একটু আগে এগুলা, তাই না? এখন একবারে করছি জে হ্যাট, তাহলে 1 জে হ্যাট মানে শুধু জে হ্যাট, পাওয়ারটা সামনে চলে আসবে, সহগের সাথে 3 5 15 হয়ে যাবে, 15 টি টু দি পাওয়ার 4 আসবে, কে হ্যাট আসবে। তাহলে এটা আসছে হচ্ছে ডেরিভেটিভ অফ এ ভেক্টর, ঠিক আছে? ডেরিভেটিভ অফ এ ভেক্টর। এখন আমাদের কি করতে হবে, ডেরিভেটিভ অফ বি ভেক্টর 4 নাম্বার, চলো 4 নাম্বার ডেরিভেটিভ অফ বি ভেক্টর, ডেরিভেটিভ অফ টয়েস টি আই হ্যাট মাইনাস 4 টি কিউব জে হ্যাট মাইনাস 5 টি টু দি পাওয়ার 6 কে হ্যাট, টয়েস টি আই হ্যাট মাইনাস 4 টি কিউব জে হ্যাট মাইনাস 5 টি টু দি পাওয়ার 6 কে হ্যাট। তাহলে খেয়াল করো টয়েস টি এর ডিফারেন্সিয়েশন করলে শুধু 2 পাবা, টি এর ডিফারেন্সিয়েশন তো 1, তাহলে 2 আই হ্যাট মাইনাস 4 টি কিউব, মাইনাস মাইনাসই থাকবে, 3 4 12 হয়ে যাবে, 3 পাওয়ারটা সামনে চলে আসবে, 3 4 12 12 টি টু দি পাওয়ার 2 জে হ্যাট, 5 আর 6 30, 6 এবং 5 গুণ হয়ে যাবে সামনে এসে 30, আর হচ্ছে টি টু দি পাওয়ার 5, তাহলে মাইনাস টি টু 30 টি টু দি পাওয়ার 5 কে হ্যাট। একটা চেক দাও, আমি একটা মুখে মুখে চেক দিই, 2 12 টি স্কয়ার 30 টি টু দি পাওয়ার 5, পারফেক্ট। ডেরিভেটিভ অফ বি ডান। আর কি কি চাইছে, বহুত কিছু চাইছে, তাই না? যত কিছু চাওয়া চাই মনের মানথির মিশাই লিখে ফেলছে আর কি আমি। 5 নাম্বারটা ডেরিভেটিভ অফ এ প্লাস বি, এটা দুই ভাবে করা যায়, লেখো প্রসেস 1, তুমি এ প্লাস বি বের করবা, এ প্লাস বি বের করবা, এ প্লাস বি কত, এটা আসে হচ্ছে জাস্ট যোগ, নরমাল যোগ, দুইটা ভেক্টর নরমাল যোগ কেমনে হয়, টি স্কয়ার প্লাস টয়েস টি হয়ে যাবে, টি স্কয়ার প্লাস টয়েস টি আই হ্যাট, দুইটাই মাইনাস আছে তাহলে মাইনাস কমন রাখলাম, টয়েস টি প্লাস 4 টি কিউব মাইনাস কমন রেখে, হ্যাঁ, জে হ্যাট 3 টি 5 মাইনাস, তাহলে আসবে হচ্ছে প্লাস 3 টি টু দি পাওয়ার 5 মাইনাস 5 টি টু দি পাওয়ার 6 কে হ্যাট। তাহলে তুমি ডিফারেন্সিয়েশন বের করবে এখন হচ্ছে এটা, সুতরাং ডেরিভেটিভ অফ এ প্লাস বি, এটা ডিফারেন্সিয়েশন বের করবা কিভাবে, তুমি এক এক করে চিন্তা করো যদি প্যারা লাগে দেখতে। ডেরিভেটিভ অফ টি স্কয়ার প্লাস টয়েস টি আই হ্যাট, তারপরে এটা ডেরিভেটিভ অফ টয়েস টি প্লাস 4 টি কিউব জে হ্যাট প্লাস ডেরিভেটিভ অফ 3 টি টু দি পাওয়ার 5 মাইনাস 5 টি টু দি পাওয়ার 6 কে হ্যাট। দেখো টি স্কয়ার যেটা টয়েস টি প্লাস 2 আই হ্যাট মাইনাস 2 প্লাস 12 টি স্কয়ার জে হ্যাট প্লাস
15 t to the power 4 minus 30 t to the power 5 k hat শেষ। এটা একটা প্রসেস, আরেকটা প্রসেস আছে এটার, হ্যাঁ, প্রসেস 2। এটা আইডিয়াটা এমনি আসা উচিত, সেটা হচ্ছে ডিরিটি অফ এ প্লাস বি, এটার মানে হচ্ছে ডিরিটি অফ এ প্লাস ডিরিটি অফ বি চলে আসবে। ডিরিটি অফ এ কত ছিল খেয়াল করো, আগের পেজে ডিরিটি অফ এ ছিল টয়েস টি আই হ্যাড মাইনাস 2 জে হ্যাড প্লাস 15 টি টু দি পাওয়ার 4 কে হ্যাড। সো টয়েস টি, ডিরিটি অফ এ ছিল টয়েস টি আই হ্যাড মাইনাস 2 জে হ্যাড প্লাস 15 টি টু দি পাওয়ার 4 কে হ্যাড। আর ডিরিটি অফ বি ইকুয়াল টু হচ্ছে এই যে এটা 2 আই হ্যাড মাইনাস 12 টি স্কোয়ার জে হ্যাড মাইনাস 30 টি টু দি পাওয়ার 5 কে হ্যাড। তো দুইটা দেখো একই অ্যান্সারই, মানে তুমি আগের স্টেপগুলো থেকে এ এবং বি আলাদা করে ডিফারেন্সিয়েশন করে যোগ দিলে যা পাবা, তুমি কি হচ্ছে, তুমি সুন্দর মতো কি বলে যে এ এবং বিকে যোগ করে নিয়ে একই করলে একই জিনিসই পাবা। সুতরাং আমরা লিখতে পারি কি, সুতরাং আমরা এখানে একটা জিনিস লিখে রাখতে পারি, সুতরাং ডিরিটি অফ এ প্লাস বি যেটা, সেটা ইকুয়াল হচ্ছে ডিরিটি অফ এ প্লাস ডিরিটি অফ বি। বুঝছো, লিখতে পারি। তাহলে এটা গেল 5 নাম্বার, বুঝছো। এবার 6 নাম্বার যেটা ডিরিটি অফ এ ডট বি, তো এ ডট বি বের করছিলাম আমরা, তাই না? আমি এটাকে একটা কপি করি আবার। ডিরিটি অফ এ ডট বি কত ছিল দেখো, শুধু এ ডট বি, শুধু এ ডট বিটা হচ্ছে এই যে এতটুকু। আমরা কোথায় আছি? আমরা আছি হচ্ছে 6 নাম্বারে। আমি এখানে পেস্ট করে দিই, এটা এটা আচ্ছা তোমাদের খাতায় তোলা আছে, ঠিক আছে। তাইলে ডিরিটি অফ এ ডট বি ইকুয়াল টু হচ্ছে ডিরিটি অফ 2 টি টু দি পাওয়ার 3 প্লাস 8 টি টু দি পাওয়ার 4 মাইনাস 15 টি টু দি পাওয়ার 11, এটা ডিফারেন্সিয়েশন। দেখো এখন কিন্তু সোজা কি করতে হবে, পাওয়ারটা সামনে চলে আসবে, আর যেটা সামনে আছে সেটা সামনেই থাকবে, 3 দুগুণা 6 হয়ে যাবে, 6 টি টু দি পাওয়ার 2 হয়ে যাবে। 4 সামনে চলে আসবে, তাহলে 4 এটা 32 হবে, আর টি টু দি পাওয়ার 3 হয়ে যাবে, মাইনাস 11 15 15 11 করলে মনে হয় 165, দাঁড়াও পারফেক্ট, 165 টি টু দি পাওয়ার 10 হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এই যে এটা অ্যান্সার আর কি। তাহলে ডিরিটি অফ এ ডট বি হয়েছে। এবার হচ্ছে 6 নাম্বারে ছিলাম না, 7-এ ছিলাম, 6-এ ছিলাম। এবার 7 ডিরিটি অফ এ ক্রস বি, ইকুয়াল টু হোয়াট? তো এ ক্রস বি যেটা, এটাও বের হয়ে করা রাখছি, বের করে রাখছো তো, এটাও দেখো খাতাতেই করা আছে তোমার। এ ক্রস বি, এ ক্রস বি, এই যে এখানে, এটা আমি নিয়ে যাই।
সুতরাং ডেরিভেটিভ অফ এ ক্রস বি কি করব, ডিফারেন্সিয়েশন করব, আর কিছুই না। তাহলে ডেরিভেটিভ অফ একবারে আলাদা আলাদা করে একটু জাস্ট একটা এক্সট্রা লাইন নেই, ঠিক আছে। 10 to the power 7, 12 to the power 8 I had plus derivative of 5t to the power 8 plus 6t to the power 6 j hat plus derivative of 4t to the power 2 minus 4t to the power 5 ছিল না, এটা কি ছিল 5ই, তো আমি তো নিজেই 5ই লিখছি মনে হয় না, 5 এটা 5, এটা দেখে কেমন কেমন লাগছে, 5 হচ্ছে t to the power 5 k hat। তাহলে দেখো ইজিলি বের হয়ে যাবে। বুঝিনি ভাইয়া, কোনটা বুঝো নাই? সারিয়া তাজনিন কোনটা বলো, কোনটা বুঝো নাই, কোনটা বলো, আমি এটা করতে থাকি। 7 × 10 করলে 70 t to the power 6, 96 t to the power 7 I had এটা দেখো তো, এটা 7 × 7 = 70 t to the power 6, 96 t to the power 7 প্লাস 40 t to the power 7 প্লাস 36 t to the power 5 j hat প্লাস 4 × 8 8 t মাইনাস 4 × 5 = 20 t to the power 4 k hat। এটা গেল হচ্ছে ডেরিভেটিভ অফ। সারিয়া তানজিন বলতে হবে কোনটা বুঝো নাই, আমি বোঝাচ্ছি, প্যারা নাই। তাহলে ডেরিভেটিভ অফ এ ক্রস বি, তাহলে খেয়াল করো আমার কত নাম্বার পর্যন্ত হয়েছে, আমার হয়েছে হচ্ছে 7 নাম্বার পর্যন্ত, ঠিক আছে। এই 7 নাম্বারটা একটু পরে লাগবে আর কি, আমি রাখতেছি, পরে লাগবে। হ্যাঁ, আমি আবারও বলছি, আমি সব ম্যাথই বলতে গেলে অনেক ম্যাথ একটার মধ্যে দিয়ে দিছি, এই কারণে বড় বড় লাগতেছে, কিন্তু তুমি যদি এটা বুঝতে পারো তাহলে তুমি ওগুলা সব পারবা। আমার এখন কি লাগবে, আমরা এটা কপি করে রাখি কারণ লাগতে পারে। এটা হচ্ছে 8 এবং 9 লাগবে, তাই তো। 8 এ কত, এ ইকুয়াল টু হচ্ছে t² I hat minus twice t j hat plus 3t to the power 5 k hat, t² I hat minus twice t j hat plus 3 to the power k hat। তাহলে ডেরিভেটিভ অফ এ লাগবে। তাহলে ডেরিভেটিভ অফ এ যেটা, এটা বের করছিলা তাই না, আলাদা করে 3 নম্বরে মুখে মুখে করি, twice t I hat minus 2 j hat plus 15 t to the power 4 k hat। দেখে দেখে করলাম আর কি, সরাসরি, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন। তাহলে কি লাগবে, সুতরাং এ ডট ডেরিভেটিভ অফ এ, এ ডট ডেরিভেটিভ অফ এ, এটার সাথে এটা ডট করছো, তাহলে 2t to the power, দেখো খেয়াল করে, এটার সাথে এটা গুণ 3, 2t to the power 3 মাইনাস মাইনাসে প্লাস 4t, 2 × twice t 4t মাইনাস মাইনাস প্লাস, হ্যাঁ, 15 to the power 4, 3t to the power 5, তাহলে 45, 3 × 9 = 45, 45t to the power 9, শেষ। এটা গেল হচ্ছে এ ডট ডেরিভেটিভ অফ এ। তাহলে এটা গেল, এ গেল। হ্যাঁ, তারপরে কি 10 নম্বরে যেটা বলেছে যে এর সাথে ডেরিভেটিভ অফ এর ক্রস করাইতে হবে, সুতরাং এ ক্রস ডেরিভেটিভ অফ এ, তাহলে I j
কে আই জে কে দেখো তাহলে হ্যাঁ এই যে নেটে প্রবলেম হয়েছিল দেখো তাহলে তোমার প্রবলেম হয়েছিল দেখো তাহলে তোমাদের এখানে যেটা হচ্ছে দেখো ক্রস করছি আই হ্যাড যখন করব আই হ্যাড করলে কে কে বাদ এই দুইটা বাদ তাই না তাহলে থাকে হচ্ছে ওই দুইটা কে কে এই যে এরা এবং এরা তাহলে কে কে থাকে তাহলে থাকে হচ্ছে -30 টি টু দি পাওয়ার 5 প্লাস 6 টি টু দি পাওয়ার 5 -30 টি টু দি পাওয়ার 5 প্লাস 6 টি টু দি পাওয়ার 5 হ্যাঁ প্লাস কে হ্যাটের সাথে থাকে হচ্ছে এরকম টি স্কোয়ার তাহলে -2t স্কোয়ার প্লাস 4t স্কোয়ার প্লাস জে হ্যাট আর কি আচ্ছা আমি এটা কেন করলাম মাইনাস জে হ্যাট করা উচিত ছিল আমার প্লাস কে হ্যাট আগে করছি মাইনাস জে হ্যাট মানে কে কে বাদ এই দুটা বাদ তাই না তাহলে কে কে বাদ তাহলে থাকে হচ্ছে 15 টি টু দি পাওয়ার 6 মাইনাস 3 দুগুণা 6 6 টি টু দি পাওয়ার 6 প্লাস কে হ্যাট ইন্টু কে হ্যাট ইন্টু -2t স্কোয়ার প্লাস 4t স্কোয়ার এখানে লাস্টে যোগ হবে আর কি হ্যাঁ তাহলে লাস্ট ইয়েতে লাইনে কি লিখবা টয়েস টি স্কোয়ার চলে আসবে এখানে আর কি যোগ হয় যেহেতু একই রকম পাওয়ারের যোগ হয়ে গেছে এবং এখানেও একই রকম আচ্ছা আমি লিখে দিই আর কি তাহলে তোমার কাছে এখানে আসবে হচ্ছে -24 টি টু দি পাওয়ার 5 আই হ্যাড আর এখানে আসবে এখানেও তাই আসছে -9 টি টু দি পাওয়ার 6 জে হ্যাড আর এখানে আসছে হচ্ছে +2 টি টু দি পাওয়ার 2 কে হ্যাড এটা কে আসছে এটা হচ্ছে এ ক্রস ডেরিভেটিভ অফ এ এইটা আসছে 9 নাম্বার গেল এখন কি আরো করাবো দাঁড়াও আমি একটু চিন্তা করি আর কি কি হতে পারে এখানে বেশিরভাগ করাইছি আচ্ছা লেখো 10 নাম্বার ডেরিভেটিভ অফ এ ক্রস ডেরিভেটিভ অফ বি এইটা এটা করানো হয়নি ডেরিভেটিভ অফ এ ক্রস ডেরিভেটিভ অফ বি 10 নাম্বার 10 হ্যাঁ দেখো ডেরিভেটিভ অফ এ তো করানো হয়েছে তাই না ডেরিভেটিভ অফ এ কত আসছিল ডেরিভেটিভ অফ এ আসছিল হচ্ছে আচ্ছা আমি যদি লিখে ফেলি আর কি মুখে মুখে করে ফেলি আমি এই কট কপি পেস্ট করার চেয়ে আগেই হয়ে যাবে টয়েস টি আই হ্যাড -2 জে হ্যাড প্লাস 15 টি টু দি পাওয়ার 4 কে হ্যাড আর এখানে ডেরিভেটিভ অফ বি আসছিল হচ্ছে টয়েস টি তো এখানে তাহলে 2 জে আই হ্যাড -12 টি টু দি পাওয়ার 2 জে হ্যাড 3 4 12 এক কমলো আর -30 টি টু দি পাওয়ার 5 কে হ্যাড
তাহলে আমার কি করতে হবে এখন? সুতরাং ডিরিটি অফ এ ক্রস ডিরিটি অফ বি, এটা কালটা কত আসবে? আই জে কে টয়েস টি মাইনাস 2 15 টি টু দি পাওয়ার 4 2 minus 12t square minus 30t to the power 5. ষাট 60 30 দ্বিগুণা 60 টি টু দি পাওয়ার 5 মাইনাস মাইনাস প্লাস 15 12 180 মনে হয় নাকি 210, 15 12 180 180 মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 180 টি টু দি পাওয়ার 6 মাইনাস জে হ্যাট, এটা বাদ, টয়েস টি ইন্টু মাইনাস 60, কি ব্যাপার এটা দেখতে একই রকমই আসছে যে? আচ্ছা হ্যাঁ আসবে তো, 2 তো আছে, মাইনাস 60 টি টু দি পাওয়ার 6, এটা যে করছি তাহলে মাইনাস 30 টি টু দি পাওয়ার 4 প্লাস কে হ্যাট আসছে হচ্ছে মাইনাস 24 টি টু দি পাওয়ার 3 প্লাস 4। তাহলে এটা গেল হচ্ছে ডিরিটি অফ এ ক্রস বি। এখন 11 নাম্বার ফাইনাল কোয়েশ্চেন আমাদের। দেখা হচ্ছে, খেয়াল করে দেখো, আমরা ডিরিটি অফ এ ক্রস বি বের করছিলাম তাই না 7 নাম্বারে। দেখো 7 নাম্বার কই, এটা আসছিল, আর এটা আমাদের আসছে হচ্ছে 10 নাম্বার। দেখা হচ্ছে ডিরিটি অফ A cross B not equal to derivative of A cross derivative of B. তাহলে 11 নাম্বারটা দেখো, এখানে তো 10 নাম্বার হতে অ্যান্ড 7 নাম্বার হতে মনে হয় না 7 হতে, যদি শুধু এটা একা একাই কোশ্চেন দেয় তোমাকে বাম পক্ষ ডান পক্ষ আলাদা করে বের করে দেখাইতে হবে সমান নাকি সমান না। আমার কাছে তো সমান হচ্ছে না, তার মানে সমান না। সুতরাং ডিরিটি অফ A cross B not equal to derivative of B A cross derivative of B। বুঝছো? সো এই তো, এই গেল হচ্ছে ডিফারেন্সিয়েশনের, কি বলা যায়, ভেক্টরের ডিফারেন্সিয়েশনের একদম শুরুর দিকের বেসিকের ম্যাথ। হ্যাঁ, এখন আমরা আরও কিছু হচ্ছে টুকটাক বেসিক শিখব। তো তার আগে আমি তোমাদের হচ্ছে কয়েকটা জিনিস একটু নর্মাল কয়েকটা কথা বলতে চাই। মানে নর্মাল বলতে আমরা ক্লাসের মধ্যেই কথাই বলবো, হ্যাঁ ক্লাসেরই কথা, নর্মালভাবে। এটা একটা রেখা, তাই তো, এটা একটা সরল রেখা। এটার ইকুয়েশন যেটা হবে সেটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এই শেপের। বা বলতে পারো ধরো যে 2x প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল টু 0। এটা একটা সরল রেখা যেখানে a এর ভ্যালু 2, b এর ভ্যালু 3, c এর ভ্যালু মাইনাস 5। তাহলে তুমি খেয়াল করে দেখো বৈশিষ্ট্য কি কি সরল রেখাতে? x এর পাওয়ার 1
ওয়াই এর পাওয়ার 1 এবং এক্স ইন্টু ওয়াই নেই, গুণাকারে নেই, ঠিক আছে, এক্স ওয়াই গুণাকারে নেই। ঠিক আছে, এখন ধরো যে কোনো একটা ক্ষেত্রের কথা চিন্তা করি, যে কোনো একটা ক্ষেত্র, এর একটা ক্ষেত্র বা এটাকে বলা হয় ফিল্ড, ঠিক আছে। এখন ক্ষেত্র বিভিন্ন রকমের হতে পারে, বুঝছো। ধরো যে তুমি যদি এরকম চিন্তা করো এক্স ওয়াই জেড অক্ষ দিয়ে, এটা ধরো যে একটু ছোট করি, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। একটা ক্ষেত্র মনে করো যে এই রকম, আমি আঁকাই এইভাবে, দাঁড়াও, এটা একটা ক্ষেত্র ধরো, একটা এরিয়া বা ক্ষেত্র, ঠিক আছে। বা বলতে পারো তল, তলও বলতে পারো, যেরকম কাগজ একটা কি তল, ঠিক আছে, খাতার কাগজ একটা তল। যেরকম আমার কাছে কি ফাঁকা কাগজ আছে, ফাঁকা কাগজ থাকলে একটা জিনিস দেখাতাম, দাঁড়াও, ফাঁকা কাগজ নেই, বই বই আছে, দাঁড়াও, বই বই দেখে, বই থেকে দেখে। ধরো যে এটা একটা বই আর কি, নর্মাল, হ্যাঁ। ধরো যে এইটা বইয়ের এই যে পেজ, এটা আমি একটা তল বলতে পারি বা একটা ক্ষেত্র বলতে পারি, বুঝছো। এটা একটা ক্ষেত্র, এরিয়া, বা এটা একটা তল, যে তলের উপরে ধরো যে কোনো কিছু রাখা যায়, ঠিক আছে, মুভ করতে পারে, তলটা এদিক সেদিক থাকতে পারে, যে কোনো দিকে মুভমেন্ট করতে পারে, ঠিক আছে। তো এটা একটা তল। সরল রেখার ইকুয়েশনগুলোতে যেটা হয় সেটা হচ্ছে দুইটা থাকে, ও এক্স এবং ওয়াই থাকে, এখানে জেডও নেই, ঠিক আছে, জেড নেই, মানে এটা 2D আর কি, 3D না। কিন্তু তোমার কাছে এমনও হতে পারে যে এটা 3D আর কি। তো এটার ইকুয়েশনগুলো যেগুলো, এটার ইকুয়েশনে এমন থাকবে যে ধরলাম যে এটার ইকুয়েশন হচ্ছে ফাই ইকুয়াল টু 2x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 3 z টু দি পাওয়ার 2 মাইনাস 3 y টু দি পাওয়ার 7 z টু দি পাওয়ার 9, এরকম বলা হলো আর কি, ঠিক আছে। এটা একটা তল। ধরো যে তোমাকে বলা হলো আরেকটা তল, এটা ধরো যে এইরকম বাঁকানো, এইটা আরেকটা তল। ধরো যে এটা হচ্ছে এ এ তল, সেটা হচ্ছে 2, ধরো 25 এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 7 ওয়াই টু দি পাওয়ার 2 জেড টু দি পাওয়ার 1 বা জেড টু দি পাওয়ার ধরো যে -2, ইচ্ছা মতো, ঠিক আছে। এটা আরেকটা তল। সো এগুলা কি, এগুলা হচ্ছে তল, ঠিক আছে, এগুলা হচ্ছে ক্ষেত্র বা তল বলতে পারো। এটা একটা তল, এটা আরেকটা তল। তো কেন পড়াচ্ছি, কারণ আমাদের এই চ্যাপ্টারের মধ্যে তল সম্পর্কিত বেসিক নাই, কিন্তু তলের অঙ্ক আছে বা তলের হচ্ছে ভেক্টর রূপ আছে, ঠিক আছে। এখন খেয়াল করো, এখন আমি দুইটা কথা বলবো। একটা কথা হচ্ছে তল আমি দুই রকমের করে দেখাবো, ঠিক আছে। একটা তল হচ্ছে দুই রকমের, ঠিক আছে, তলকে দুই ভাগে ভাগ করা যায়, মানে মোটা দাগে আর কি, আরও অনেক ভাগ থাকতে পারে, কিন্তু মোটা দাগে অ্যাজ এ হোল দুই ভাগে তুমি ভাগ করতে পারো। একটা হচ্ছে স্কেলার তল, একটা হচ্ছে ভেক্টর তল, ঠিক আছে। স্কেলার তল, স্কেলার তল, এবং আরেকটা হচ্ছে ভেক্টর তল। স্কেলার তল কি জিনিস, স্কেলার তলে স্কেলারে তলে কোনো রকম ডাইরেকশন নেই, বোঝাইতে যাচ্ছে যেহেতু স্কেলার, আর ডাইরেকশন নেই এটার মানে হচ্ছে আই জে
কে নেই, ঠিক আছে। স্কেলার তলে কোনো রকম ডাইরেকশন নাই, মানে হচ্ছে আই জে কে নেই। কিন্তু ভেক্টর তলে ডাইরেকশন আছে, তার মানে আই জে কে আছে। ডাইরেকশন নেই, ধরো যে কোনো রকম ডাইরেকশন নেই, কিভাবে বুঝবো? আই জে কে থাকবে না আর কি। যেরকম এক্সাম্পল, ফাই ইকুয়াল টু 3 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই টু দি পাওয়ার 7 মাইনাস 10 জেড টু দি পাওয়ার 9, ধরো ইচ্ছা মতো ধরলাম আর কি। সো তুমি এখানে খেয়াল করে দেখো, এইখানে এই ইকুয়েশনের মধ্যে কোনো রকম আই হ্যাট জে হ্যাট কে হ্যাট নেই, তাই এটা একটা স্কেলার তল, বা ইংলিশে বলা হবে স্কেলার ফিল্ড। তল বা ক্ষেত্র একরকম ভাবে চিন্তা করতে পারো। কিন্তু ভেক্টর তলে বা ভেক্টর ক্ষেত্রের ব্যাপারে ডাইরেকশন থাকবে। যেরকম তুমি চিন্তা করতে পারো এ ভেক্টর ইকুয়াল টু 10 এক্স টু দি পাওয়ার 5 আই হ্যাট মাইনাস 7 এক্স টু দি পাওয়ার 9 ওয়াই টু দি পাওয়ার 2 জেড টু দি পাওয়ার -2 জে হ্যাট। সো এখানে দেখো তোমার কাছে আই জে কে বলতে জিনিসপাতি আছে, ঠিক আছে। মানে এখানে একক ভেক্টর আছে, এই যে আই জে কে এগুলা, হ্যাঁ, আছে। তাই এটা কি? তাই এটা একটা ভেক্টর তল বা ভেক্টর ফিল্ড বলতে পারো। এখন প্রশ্ন হচ্ছে যে আচ্ছা এটার দরকারটা কি, বা এটা দিয়ে আমরা কি করব? সো এটা দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে কেমনে বোঝাই, ধরো যে আমরা কোনো একটা এরিয়াতে বায়ু প্রবাহ বের করতে চাই, ঠিক আছে। ধরো আমি বললাম একটা এরিয়া, ধরো ধরো যে এখানে একটা এরিয়া আমি বানাচ্ছি, ঠিক আছে, একটা এরিয়া। এই এরিয়াতে মনে করো পাহাড় আছে, ঠিক আছে, পাহাড় আছে, এরকম হিলস আছে, হিলস। এই এরিয়াতে মনে করো যে সড়ক আছে, ঠিক আছে, রোডস আছে, এবং এই এরিয়াতে মনে করো তুমি আছে হচ্ছে নদী আছে, ঠিক আছে, ধরো যে রিভার আছে, এবং ধরো যে বসত বাড়ি আছে, ঠিক আছে। বসত বাড়িকে কি দ্বারা আঁকাই? ধরো যে এটা দ্বারা আঁকাই, পাহাড়ের পাদদেশে বসত বাড়ি আছে, বা বিল্ডিংস আছে, হ্যাঁ, বিল্ডিংস আছে, স্কুলস আছে, হ্যাঁ, বিল্ডিং আছে, বা গেট ঠেট আছে, এরকম আর কি। মানে বুঝছই তো, রুরাল এরিয়া আর কি, বিল্ডিংস আছে। সো তুমি খেয়াল করে দেখো, এই যে পাহাড়ের তল আছে, নদী আছে, রোড আছে, যে কোনো জায়গায় আমি যদি বায়ু প্রবাহ বের করতে চাই, বায়ু প্রবাহ খেয়াল করো, আমি বের করব হচ্ছে বায়ু প্রবাহটা কীরকম। সাপোজ এটা হচ্ছে উইন্ড, সো বায়ু প্রবাহ কিছু কিছু জায়গায় এরকমভাবে থাকবে, কিছু জায়গায় এরকমভাবে নামবে, কিছু জায়গায় উপরে উঠতে হবে। এই রকম জায়গাগুলোতে বায়ু প্রবাহ হয়তো এরকম আছে, বা এইরকম জায়গায় ধরো যে বায়ু প্রবাহ এইরকম, নদীতে ধরো উল্টা বায়ু প্রবাহ এরকম, ঠিক আছে। এগুলো হচ্ছে উইন্ড। সো কি হলো এখানে, এই জায়গাগুলোতে আমরা বের করছি যে বাতাসের যে বেগ আছে, বেগ কি? ভেক্টর রাশি। সো বাতাসের বেগের ব্যবহারটা কীরকম হবে একটা তলের উপরে, বা একটা তল অনুযায়ী। খেয়াল করো এই বাতাসের বেগটাও কিন্তু একটা তল অনুযায়ী যাবে। এখানে একটা তল থাকবে বাতাসের, এখানে একটা তল স্তর থাকবে বা তল থাকবে, এখানে একটা তল আছে, এখানে একটা তল আছে। সো আমাদের বেগের সাথে এই তলের কিন্তু সম্পর্ক আছে। বেগ কি? ভেক্টর। সো এই তল কিন্তু একটা ভেক্টর, হ্যাঁ।
এখন এগুলা দিয়ে আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে আমি চাইলে চিন্তা করতে পারবো যে এই যে বেগ ভেক্টরটা এটা কোন অক্ষ বরাবর কীরকম বাড়তেছে নাকি কমতেছে না কোন দিকে যাচ্ছে, ঠিক আছে? আমি চিন্তা করতে পারবো যে এক্স অক্ষ বরাবর এটা কি বাড়তেছে নাকি কমতেছে, ওয়াই অক্ষ বরাবর এটা কি বাড়তেছে নাকি কমতেছে, জেড অক্ষ বরাবর এটা কি বাড়তেছে নাকি কমতেছে সেটা বের করতে পারবো, ঠিক আছে? তাহলে এখন আমার সাথে একটু লেখো, এক্স অক্ষ বরাবর বৃদ্ধিটা হচ্ছে ডিডি এক্স, ঠিক আছে? ওয়াই অক্ষ বরাবর নিচে লেখা একটু, ওয়াই অক্ষ বরাবর বৃদ্ধি হচ্ছে ডিডি ওয়াই এবং জেড অক্ষ বরাবর বাতাসের বেগে হ্রাস বৃদ্ধি বা যাই হোক না কেন বৃদ্ধি বা হ্রাস ডিডি জেড। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তুমি যখন এক্স অক্ষ বরাবর বৃদ্ধি বের করতে চাও তখন তুমি খেয়াল করলে দেখবা যে এখানে ওয়াইয়েরও ব্যাপার স্যাপার আছে। ওয়াই বলতে কিরকম, ধরো যে তোমাকে বলা হলো ভেক্টরটা ভি ভেক্টরটা হচ্ছে এরকম 2x⁵ ওয়াই কিউব জেড স্কোয়ার আই হ্যাট বলা হলো, হ্যাঁ? তো তুমি যখন শুধুমাত্র এক্স অক্ষ বরাবর বৃদ্ধি বের করতে চাও তখন কিন্তু ওয়াই এবং জেড কিন্তু কনস্ট্যান্ট। তুমি এক্স এর সাপেক্ষে পরিবর্তন যখন চেক করবা তখন 2y/z এগুলা কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেল, হ্যাঁ? তো তখন একটা সমস্যা কি, এরা থেকে যাবে। তো এই যে থেকে যাচ্ছে এটাকে ঠিকঠাক রাখার জন্য, যেন থেকেই যায়, মানে এরা যেন এটার সাথে মিক্স না হয়ে যায়, আলাদা আলাদা করার জন্য শুধু এক্স অক্ষ বরাবর বৃদ্ধি চিন্তা করার দরকার হলো, শুধু এক্স অক্ষ বরাবর বৃদ্ধি। সো এটাকে লেখা হচ্ছে ডেল ডেল এক্স নামে। খেয়াল করবে এতক্ষণ আমরা ডি পড়ছি, এবার আমরা পড়বো ডেল। ডেল মানে হচ্ছে এক্সক্লুসিভ আর কি, শুধুমাত্র এক্স অক্ষ বরাবর পরিবর্তন এটা বের করবে, ওয়াই এবং জেডটাকে নেগলেক্ট করে রাখবে। শুধু ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন যেটা, হ্যাঁ, বৃদ্ধি বা পরিবর্তন, সেটাকে ডেল ডেল ওয়াই দ্বারা বের করবে, ডিডি এক্স ওয়াই দ্বারা না, ডেল ডেল ওয়াই দ্বারা। এবং শুধু জেড অক্ষ বরাবর পরিবর্তনটাকে ডেল ডেল জেড দ্বারা বের করবে, ডিডি জেড দ্বারা না। এটা কিছুই না, এটা জাস্ট শুধুমাত্র এক্স অক্ষের পরিবর্তন দেখছে, এটা শুধুমাত্র ওয়াই অক্ষের পরিবর্তন দেখছে, এটাকে শুধুমাত্র জেড অক্ষের পরিবর্তন দেখছে। এগুলাকে বলা হয় হচ্ছে আংশিক অন্তরীকরণ। আংশিক অন্তরীকরণ মানে শুধু এক্স অক্ষের অংশের চেঞ্জ চেক করবে, ওয়াই অক্ষের অংশের চেঞ্জ চেক করবে, জেড অক্ষের অংশের চেঞ্জ চেক করবে, আর কিছু সে চেক করবে না বা আর কিছু সে কনসিডার করবে না। আর এই যে পরিবর্তনটা খেয়াল করো, এক্স অক্ষ বরাবর যে পরিবর্তনটাকে সেটাকে যদি ওয়াই এক্স অক্ষেই রাখতে চাও, ওয়াই অক্ষ বরাবর যে পরিবর্তন এটাকে যদি ওয়াই অক্ষে রাখতে চাও, জেড অক্ষ বরাবর যে পরিবর্তন সেটাকে যদি জেড অক্ষে রাখতে চাও, তাহলে খেয়াল করো এক্স অক্ষ বরাবর পরিবর্তন শুধু এক্স অক্ষ বরাবর যে পরিবর্তন সেটা কি, সেটা হচ্ছে ডেল ডেল এক্স। এটাকে শুধু এক্স অক্ষ বরাবর রাখতে চাইলে, মানে হিসাব করতে চাইলে, হিসেব করতে চাইলে আই হ্যাট দ্বারা গুণ দিয়ে দিতে হবে। এটা হয়ে যাবে হচ্ছে আই হ্যাট ডেল ডেল এক্স। শুধু ওয়াই অক্ষ বরাবর পরিবর্তনটা হচ্ছে ডেল ডেল ওয়াই। আমি যদি এটাকে শুধুমাত্র ওয়াই অক্ষে রাখতে চাই, ওয়াই অক্ষ বরাবরই হিসাব করতে চাই, তাহলে আমাকে জে হ্যাট দ্বারা, কারণ জে হ্যাটটা আমাকে ওয়াই অক্ষ বরাবর ডাইরেক্ট করবে, তাই না? কে হ্যাটটা আমাকে জেড অক্ষ বরাবর ডাইরেক্ট করবে, আমি জে হ্যাট দ্বারা গুণ দিব। আর শুধু জেড অক্ষ বরাবর পরিবর্তন ডেল ডেল জেড, জেড অক্ষ বরাবর হিসাব করলে তুমি পাবা হচ্ছে কে হ্যাট, এটা ওয়াই, ঠিক আছে, ওয়াই ডেল ডেল জেড।
সো তোমার শুধুমাত্র এক্স অক্ষ বরাবর চিন্তা করলে আই হ্যাট দ্বারা গুণ, জেড ওয়াই অক্ষ বরাবর চিন্তা করলে জেড অক্ষ জে হ্যাট দ্বারা গুণ, জেড অক্ষ দ্বারা বরাবর চিন্তা করলে কে হ্যাট দ্বারা গুণ। তো আলটিমেটলি এই তিনটা মিলে, এই যে তিনটা তুমি যদি আলটিমেটলি যোগ করে দাও, হ্যাঁ আলটিমেটলি যোগ করলে তুমি একটা অপারেটর পেয়ে যাবা। অপারেটরটা হচ্ছে এরকম, ডেল ডেল এক্স জে হ্যাট ডেল ডেল ওয়াই প্লাস কে হ্যাট ডেল ডেল জেড। দেখো আরেকবার বলছি, একদম বলছি আরেকবার, দেখো এখানে আমরা ডিডিএক্স করে যেটা পাই সেটা হচ্ছে এক্স এর সাপেক্ষে পরিবর্তন পাই, কিন্তু আমি যখন পরিবর্তনটা বের করব তখন ওয়াই এবং জেড এসে ঝামেলা করবে। ওয়াইয়ের পরিবর্তনগুলো ভিতরে আছে, সেগুলো এসে একসাথে মিক্স হয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু আমি যদি সেটাকে সরাতে চাই, যে আমি শুধু এক্স অক্ষ বরাবরই পরিবর্তন দেখব, তখন আমার এক্স অক্ষ বরাবর আংশিক অন্তরীকরণ করতে হবে। এটাকে বলা হয় এক্স অক্ষ বরাবরই পরিবর্তন সে বের করে দিবে। এখন এক্স অক্ষ বরাবর পরিবর্তন বের করার পরে তুমি তো কোথাও না কোথাও হিসাব করতেছো, হিসাবটা রাখবো আমি হচ্ছে এক্স অক্ষ বরাবরই, আমি অন্য কোনো অক্ষ হিসাবে যাব না, হিসাবে রাখবো না। সো এই কারণে আমি এক্স অক্ষ বরাবর এটাকে ডাইরেক্ট করার জন্য আই হ্যাট দ্বারা গুণ দিয়ে দিব। তাহলে ভ্যালু এবং ডাইরেকশন মিলে একটা ভেক্টর চলে আসবে, এক্স অক্ষ বরাবর একটা পরিবর্তনের ভেক্টর। এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর পরিবর্তনের ভেক্টর, এটা হচ্ছে জেড অক্ষ বরাবর পরিবর্তনের ভেক্টর। তো তিনটা যোগ করলেই আলটিমেট টোটাল পরিবর্তন ভেক্টর তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তাহলে আমি যদি লিখে দিই, এটা হচ্ছে এক্স অক্ষের পরিবর্তন ভেক্টর, এটা হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন ভেক্টর, এটা হচ্ছে জেড অক্ষের পরিবর্তন ভেক্টর, এবং যোগ করলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে টোটাল পরিবর্তন ভেক্টর বা টোটাল পরিবর্তন। তো এইটাকে পরিবর্তনকে আমরা ডেল দ্বারা প্রকাশ করি। সো এইটাকে বলা হবে, ডেল না করে বলা হবে এরকম একটা অপারেটর, সেটা হচ্ছে নাবলা। এটা হচ্ছে নাবলা, ঠিক আছে? এটাকে ডেল না, এটাকে নাবলা বলে, নাবলা। এবং খেয়াল করে দেখো এটা কিন্তু একটা ভেক্টর অপারেটর, আই হ্যাট জে হ্যাট কে হ্যাট আছে, দ্যাটস ওয়াই এটাকে একটা ভেক্টর। সুতরাং নাবলা একটা, এটাকে একটা ভেক্টর অপারেটর। এখন নাবলা কি করে? নাবলা সুন্দর মতো দুইটা জায়গায় কাজ করে। নাবলা হচ্ছে একটা অপারেটর, ঠিক আছে? এটা তো অপারেটর, তাই না? তাহলে নাবলা কার কার উপর অপারেট করে? অপারেট করে দুইটা জায়গার উপরে। নাবলা স্কেলার ফিল্ডে অপারেট করে, স্কেলার ক্ষেত্রে আজকে যেগুলো পড়েছি অপারেট করবে, এবং নাবলা ভেক্টর ফিল্ডে অপারেট করে। আমরা ভেক্টরের 22তম ক্লাসে, লাস্ট ক্লাসে এই অপারেশনগুলো দেখলেই চ্যাপ্টার শেষ। আগামীকাল রাত 10টায় আমরা এই অপারেশনসগুলো দেখব এবং ইজিলি শেষ হয়ে যাবে, ঠিক আছে? আজকে আমি চাইলে এক টানে শেষ করতে পারতাম, কিন্তু মনে হলো যে না, একটু যেহেতু অনেক কিছু আমরা ইয়েতেই করছি, আমরা একটা ক্লাস বেশি নিব, ঠিক আছে? একটা ক্লাস আগামীকাল। তাহলে এই হচ্ছে ব্যাপার। সো তোমাদের কাজ থাকবে হচ্ছে, যারা আমার সাথে সাথে করতেছো বা যারা এই ক্লাসটা যখনই করো না কেন, অবশ্যই অবশ্যই এই ক্লাসটা করার সময়ে যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে যে তুমি এই ক্লাস না করে নেক্সট ক্লাসে যাবা না। এই ক্লাসটা পুরোপুরি আয়ত্ত করার পরে তোমাকে নেক্সট ক্লাসে আসতে হবে, কারণ নেক্সট ক্লাসে আজকে আমরা যা যা শিখছি সব কিছুই লাগবে, ঠিক আছে? একদম বেসিক থেকে শুরু করে যা যা শিখছি, এই যে এই কয়েকটা ইকুয়েশনস আমাদের লাগবে। যদি আমরা এটা অ্যাপ্লাই করছি, আমরা
11টা ম্যাথ করছি আজকে, এইরকম 11টা, কিন্তু আমাদের এগুলো লাগবে। সো ক্ষেত্রের ব্যাপারটা, এই যে ক্ষেত্রগুলাতে হচ্ছে আমাদের এই অপারেটরটা কাজ করবে এবং আমরা দেখে দেখে বুঝতে পারবো যে কি কি হচ্ছে। ঠিক আছে, এক একটা কাজ কি মিন করছে। খুবই সোজা, এখন আর তেমন কোনো কঠিন কিছু নাই। অপারেশনসগুলা ভেক্টর গুণের মতো। ঠিক আছে, আমি যখন পড়াবো তখন হলেই হবে। ডট গুণ থাকবে একটা, ক্রস গুণ থাকবে একটা, আর নর্মাল একটা স্কেলারের সাথে একটা গুণ থাকবে, তাইলেই হয়ে যাবে। ওকে, আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখলাম। থ্যাংক ইউ।